হ্যালো, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন? আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা সিএসএস স্টার্ট করেছিলাম। যারা ছিলেন সিএসএস ক্লাসে, নরমালি এসটিএমএল আমরা কিছু ট্যাগ দেখেছিলাম প্রথম ক্লাসগুলোতে, যে এসটিএমএল ইউজ করে কিভাবে একটা বেসিক স্ট্রাকচার তৈরি করা যায়। দেন লাস্ট ক্লাস থেকে আমরা সিএসএস শুরু করেছিলাম, যে সিএসএস দিয়ে কিভাবে এসটিএমএল এর স্ট্রাকচারটাকে আরো বেশি মানে অ্যাট্রাকটিভ করা যায়, আরো বেশি আকর্ষণীয় রিপ্রেজেন্ট করা যায়। কেননা এসটিএমএল দিয়ে যখন একটা পেজ তৈরি করি, পেজটা দেখতে আসলে অতটা সুন্দর হয় না। জাস্ট বেসিক কিছু স্ট্রাকচার আমরা HTML দিয়ে তৈরি করতে পারি, যে কোথায় কি হবে, কোথায় ইমেজ রাখবো, কোথায় আমাদের টেক্সট থাকবে, কোথায় হেডিং থাকবে, এগুলো আমরা HTML দিয়ে বলতে পারি। বাট ওইগুলোকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার কাজটা HTML করতে পারে না। তাহলে এই জন্য আমাকে আলাদা একটা সিএসএস ইউজ করতে হয়, যেটা দিয়ে আমরা কি করতে পারি, আমাদের টেক্সট বলেন বা ডিফারেন্ট টাইপ অফ এলিমেন্ট গুলো বলেন HTML এর, সেগুলোকে আমরা ডিফারেন্ট ওয়েতে কালার করতে পারি, ডিফারেন্ট ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারি। এখন সিএসএস লিখতে গেলে আমাদের যেই জিনিসগুলো লাগে গত ক্লাসে আমরা দেখেছিলাম, জাস্ট একটু আমরা রিভিউ করে ফেলি শুরুতেই। যে আমরা প্রথমে দেখছিলাম সিএসএস সিনটেক্স নামে একটা ব্যাপার ছিল। সিএসএস সিনটেক্স এর স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি। এই সিনটেক্স এর ব্যাপারটা ছিল যে সিএসএস আমরা লিখবো কিভাবে। তাহলে সিএসএস লিখতে গেলে প্রথমেই আমাকে লাগে যেটা, সেটাকে বলে সিলেক্টর। যে আমাকে প্রথমে সিলেক্ট করতে হবে যে আমি কোন এলিমেন্টকে অথবা কোন জিনিসটাকে স্টাইলিশ করতে চাই। তাহলে এখানে সিলেক্টর হিসাবে আমরা এখানে H1 দেখতে পাচ্ছি লেখা আছে, H1। তাহলে H1 মানে হচ্ছে হেডিং ওয়ান। তাহলে আমি যদি আমার একটা হেডিং তৈরি করছি HTML থেকে, ওই হেডিংটাকে একটু স্টাইলিশ করতে চাই, সেক্ষেত্রে আমরা প্রথমেই এই H1 কথাটা বলবো যে আমি এটাকে করতে চাই। যদি আমি প্যারাগ্রাফকে করতে চাইতাম কোনো একটা স্টাইল, তাহলে এখানে H1 এর পরিবর্তে লিখতাম পি। যদি আমি কোনো একটা ইমেজ কে করতে চাইতাম, তাহলে এখানে লিখতাম আইএমজি। তার মানে সিলেক্টর দিয়ে আমরা কি করতেছি, প্রথমেই যে আমি কোন এলিমেন্টটাকে নিয়ে কাজ করতে চাই সেটা বলে দিচ্ছি। এখন সিলেক্টরের অনেকগুলো টাইপ আছে, বাট আমরা প্রথমে যেটা দেখছি সেটা হচ্ছে HTML এর যে ট্যাগ, এটাকে আমরা ইউজ করতেছি অ্যাজ এ সিলেক্টর। যে কোন ট্যাগটাকে আমরা কালার করব, কোন ট্যাগটাকে আমরা ডিজাইন করব, তার জন্য প্রথমে ওই ট্যাগের নাম বলে দিচ্ছি। H1 বলার পরে দেখতে পাচ্ছেন একটা ব্লক দেওয়া আছে এখানে, যেটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট হচ্ছে, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা শুরু করতেছি, এবং একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করতেছি। তার মানে H1 দিয়ে বলছে আমরা সিলেক্টর, যে আমি H1 কে সিলেক্ট করলাম। এখন এটার ভিতরে কি হবে, দুইটা প্রপার্টি আমরা বলছি। দেখেন এখানে প্রথমে বলছে একটা প্রপার্টি নাম হচ্ছে কালার। এই কালার প্রপার্টির কাজ হচ্ছে টেক্সটের কালার চেঞ্জ করে দেওয়া। যে আমি হেডিং ওয়ানের ভিতরে যা কিছু লিখবো, ওটার কালারটা কি হবে, মানে কোন কালি দিয়ে লেখা হবে। তাহলে কালার বলা আছে ব্লু, তার মানে হচ্ছে সেটা ব্লু কালি হবে। আমি যদি রেড বলতাম, কালার রেড, তার মানে রেড কালি হইতো। যদি বলতাম গ্রিন, গ্রিন হইতো। তাহলে এটা বলার নিয়ম কি, প্রথমে বলতে হবে প্রপার্টি নেম, যে আমি কি করতে চাই, কালার করতে চাই, সেজন্য লিখলাম কালার, এটাকে বলে প্রপার্টি। সিএসএস এর ক্ষেত্রে আমরা এই কালার ব্যাপারটাকে বলছি প্রপার্টি, যে আমি কি চেঞ্জ করতে চাই। যদি কালার চাই তাহলে প্রথমে কালার লিখবো, এরপর একটা ক্লোন বলা আছে, একটা ক্লোন চিহ্ন দেওয়া আছে। এরপরে যেটা বলা আছে যেটা হচ্ছে বলি ভ্যালু। তার মানে প্রপার্টি এন্ড ভ্যালু, এই দুইটার একটা পেয়ার বলি, মানে জোড়া বলি, এক জোড়া বলতে হয়। প্রথমে বলতে হয় প্রপার্টিটা কি হবে, দেন বলতে হবে তার ভ্যালুটা কি হবে। তাহলে প্রপার্টিতে বললাম কালার, আর ভ্যালুতে বললাম হচ্ছে ব্লু। তার মানে কি হচ্ছে, আমি এই H1 ট্যাগের কালারটা ব্লু কালারে চাই। এখন এরপর একটা সেমিকোলন দেওয়া আছে। তাহলে সেমিকোলনের কথা হচ্ছে যে আমরা যদি একটা প্রপার্টি বা একটা ভ্যালু বলার পরে সেমিকোলন দিয়ে আমরা চাইলে আরো একটা প্রপার্টি বা আরো একটা ভ্যালু বলতে পারি। তার মানে এখানে আমরা চাইলেই মাল্টিপল প্রপার্টি, মাল্টিপল ভ্যালু অ্যালাউ করতে পারি একটা সিলেক্টরের সাথেই। তাহলে সেক্ষেত্রে সেমিকোলন দিয়ে আমরা সেপারেট করব। এবং সেকেন্ড দেখেন আরেকটা প্রপার্টি আমরা বলছি, সেটার নাম হচ্ছে ফন্ট সাইজ। এই যে ফন্ট সাইজ, এটা আরেকটা প্রপার্টি। তাহলে এই ফন্ট সাইজ যেভাবে লেখা আছে, প্রথমে ফন্ট, এরপর একটা হাইপেন দিয়ে সাইজ, এভাবেই আমাকে লিখতে হবে, কেননা এভাবে করেই ডিফাইন করা আছে। তার মানে স্পেলিং বলেন বা স্টাইলটা বলেন, এভাবেই লিখতে হবে ফন্ট সাইজ। এরপরে ক্লোন দিয়ে আমরা বলছি 12 পিক্সেল। 12 পিক্সেল মানে হচ্ছে সাইজটা 12 সাইজের হবে। এখন আপনি চাইলে এখানে 20 পিক্সেল করতে পারেন, 30 পিক্সেল করতে পারেন, আপনি যে সাইজের চান জাস্ট ওই সাইজটা বলে দিব। এরপর একটা সেমিকোলন দিয়েছি। একইভাবে আমরা যদি চাইতাম আরো কিছু করতে, তাহলে আরো একটা এখানে লিখতে পারতাম। তাহলে এই ফরম্যাটেই আমাকে সিএসএস সিনট্যাক্স গুলো লিখতে হবে। তাহলে প্রথমেই সিলেক্টর বলতে হবে, দেন বলতে হবে তার প্রপার্টি কি হবে, ভ্যালু কি হবে, আবার একটা প্রপার্টি কি হবে, ভ্যালু কি হবে। তাহলে যতগুলো দিতে চাই সেমিকোলন দিয়ে দিয়ে আমরা এটাকে সেপারেট করে দিব, এবং পুরাটাকে একটা সেকেন্ড ব্র্যাকেটের ব্লকের ভিতরে রাখবো। তাহলে এটাই হচ্ছে সিএসএস সিনট্যাক্স, বা সিএসএস এইভাবে ডিক্লেয়ার করতে হয়। তার মানে আমি যখন প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে কাজ করবো, তখন আমরা পি লিখবো। আমরা যখন আহ কোনো একটা এইচটিএমএল এর ট্যাগ লিখি, এই ধরনের জিনিসটাকে বলা হচ্ছে এলিমেন্ট সিলেক্টর। যে আমি কোনো একটা এইচটিএমএল এর ট্যাগ কে প্রথমে লিখলাম যে কোন ট্যাগের জন্য করতে চাই,
দেন ওই ট্যাগের ভিতরে স্টাইল গুলো বললাম যে কি কি স্টাইল হবে। তাহলে এই ব্যাপারটাকে বলে এলিমেন্ট সিলেক্টর, যখন আপনি একটা ট্যাগকে সিলেক্টর হিসাবে ইউজ করবেন। এখন ট্যাগ ছাড়াও আমরা চাইলে ডিফারেন্ট জিনিসগুলোকে ইউজ করতে পারি, যেমন এইখানে দেখতে পাচ্ছেন একটা বলা আছে আইডি সিলেক্টর। তাহলে আইডি ব্যাপারটা কি, যে আমার যদি এরকম হয়, ধরেন আমি যদি বলতে চাই যে আমার এখানে একটা প্যারাগ্রাফ আছে এবং এই প্যারাগ্রাফের ভিতরে কিছু লেখা আছে, এটা প্যারাগ্রাফের এন্ড। নেক্সট আরেকটা প্যারাগ্রাফ আছে আমার, নেক্সট সেকেন্ড প্যারাগ্রাফ, এটা আরেকটা প্যারাগ্রাফ, কিছু লেখা আছে, এখানে প্যারাগ্রাফের এন্ড। এখন আমি যদি এই যে ট্যাগ সিলেক্টর ইউজ করি, মানে এটা ইউজ করি, এলিমেন্টের ব্যাপার যেটা ছিল, আমি পি ইউজ করলাম, পি কে সিলেক্ট করতে চাই, তাহলে পি লিখলাম, তারপরে সেকেন্ড ব্র্যাকেটে ব্লক দিয়ে বললাম হচ্ছে কি যে কালার হবে, এটা বলে দিলাম কালার, এটা হবে কি রেড, জাস্ট রেড কালারটা বলে দিলাম, এরপর একটা সেমিকোলন দিলাম, আর কিছু দিলাম না, শুধুমাত্র একটা প্রপার্টি বললাম কালার এবং তার ভ্যালু বললাম রেড। তার মানে কি হবে, আমার এই ডকুমেন্টে যদি আমি এটাকে বলে দিই, এই যে এই স্টাইলটা বলে দেই, তাহলে এই ডকুমেন্টে যতগুলো পি ট্যাগ আছে, দেখেন এটা একটা পি ট্যাগ, এটা একটা পি ট্যাগ, সব পি ট্যাগের ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লাই হবে যে কালার রেড। তার মানে এই পি ট্যাগের ভিতরে যা থাকবে ওটাও যেমন লাল কালি দিয়ে দেখাবে, এই পি ট্যাগের ভিতরে যা থাকবে সেটাকেও লাল কালি দিয়ে দেখাবে। তার মানে আমার এই পেজে যদি 100টা পি ট্যাগ থাকে বা প্যারাগ্রাফ ট্যাগ থাকে, সবগুলো প্যারাগ্রাফ ট্যাগের কালারটা হয়ে যাবে রেড। এখন এটা যদি আমরা চাই সেক্ষেত্রে তো সমস্যা নাই কোনো, বাট অনেক সময় আমাদের মনে হতে পারে যে না, আমরা সবগুলো প্যারাগ্রাফ তো আর লাল কালিতে লিখবো না, আমরা হয়তো স্পেসিফিক একটা প্যারাগ্রাফকে লাল কালি দিয়ে লিখবো, অন্য একটা প্যারাগ্রাফকে হয়তো আমি ব্লু কালি দিয়ে লিখতে পারি, বাকিগুলো হয়তো ব্ল্যাক লিখবো। তাহলে আপনি যদি এভাবে প্যারাগ্রাফ ওয়াইজ আপনার স্টাইলটাকে ডিফারেন্ট করতে চান, সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের সুইটেবল না। এই যে প্যারাগ্রাফ ট্যাগের এই ব্যাপারটা ভাবে করে আমরা যদি সিএসএস লিখি, সেক্ষেত্রে কিন্তু সেটা আমাদের ডিজায়ার যেটা ছিল যে আলাদা আলাদা হবে, সেটা কিন্তু হবে না। তার মানে কি করবে, সবগুলোকে একটা কালার রেড করে ফেলবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের সলিউশন হচ্ছে আমাদের আইডি সিলেক্টর ব্যাপারটা। তাহলে আইডি সিলেক্টরের কনসেপ্টটা কিরকম, যে আমি যদি কোনো একটা স্পেসিফিক ট্যাগকে কালার করতে চাই, ধরেন আমি যদি এখানে একটা ট্যাগের কথা বলি, যে আমি নতুন একটা পি ট্যাগ লিখতেছি এখানে পি, এরপর একটা আইডি দিচ্ছি তার, পি এর আইডি। তাহলে আইডি কে আমরা ট্যাগের রেসপেক্টে এই জিনিসগুলোকে আমরা বলি এট্রিবিউটস, যে একটা ট্যাগকে আমরা একটা এট্রিবিউটস দিয়ে এডিশনালি ডিফাইন করতে পারি। তাহলে পি দিলাম হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগের জন্য লিখলাম পি, এরপর একটা আইডি এই কথাটা লিখলাম, এরপর ইকুয়াল দিয়ে একটা আইডি নাম লিখবো যে কি হবে এটার আইডি। তাহলে এটাকে আমি বললাম যে আইডির নাম হবে ধরেন রেড, যেহেতু আমি লাল কালি দিয়ে দেখতে চাই এই প্যারাগ্রাফটাকে, আইডির নাম দিয়ে দিলাম রেড। আপনি চাইলে যে কোনো নাম দিতে পারি, সমস্যা নাই। তাহলে আইডির একটা নাম দিতে হবে যে কোন নাম দিয়ে আমি এইটাকে চিনবো। তাহলে আমি যেমন স্টুডেন্টদের একটা আইডি নাম্বার থাকে যেটা দিয়ে আমরা স্টুডেন্টকে চিনি, একইভাবে আমি চাচ্ছি যে এই প্যারাগ্রাফের আইডি দিলাম রেড, তার মানে যখনই আমি রেড ক্লাসের কথা বলবো তখন কি হবে, যেখানে রেড লেখা আছে শুধু ওইটাই চেঞ্জ হবে, বাকিগুলো আর চেঞ্জ হবে না। তাহলে আইডি রেড বলার পরে জাস্ট আমার প্যারাগ্রাফটা স্টার্ট হলো, এখানে প্যারাগ্রাফের ভিতরে যা খুশি লিখবো, এরপর এটাকে কি করব, স্ল্যাশ দিয়ে পি শেষ করবো। তাহলে এরকম যদি আমরা বলে দেই, তাহলে কি করলাম দেখেন, আমাদের তিনটা প্যারাগ্রাফ আছে, এটা হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফ, এটা সেকেন্ড প্যারাগ্রাফ, এটা থার্ড প্যারাগ্রাফ। বাট শুধুমাত্র এই প্যারাগ্রাফে আমরা একটা আইডি ইউজ করলাম স্পেসিফিক। এখন এটা ইউজ করার উদ্দেশ্য কি, যে আমি যখন এখানে একটা সিএসএস লিখবো, আমি যদি একটা সিএসএস লিখি ওইটার জন্য, তাহলে আমি কি করব, যেহেতু এখন আমি যদি চাই শুধুমাত্র এই যে প্যারাগ্রাফটাকে আমরা সিলেক্ট করতে, যেখানে আইডি আছে রেড, যে আমি যদি এখানে একটা সিএসএস লিখি শুধুমাত্র এটার উপরে অ্যাপ্লাই হবে, তাহলে আমরা এটা লিখবো কিভাবে, প্রথমে একটা হ্যাশ চিহ্ন দিব। তার মানে কোনো একটা আইডি কে যখন আমরা সিএসএস এ লিখবো, আইডির জন্য প্রথমে একটা হ্যাশ দিতে হবে, হ্যাশ। এরপরে আইডিটার নাম কি রেড, তার মানে হ্যাশের পরে আমি লিখবো হচ্ছে রেড। তাহলে যে নাম দিবেন আপনি সেটা লিখতে হবে, কথা হচ্ছে এটা। তাহলে হ্যাশ কেন লিখলাম, যেহেতু এটা আইডি ওই জন্য। আর যখন এটা এলিমেন্ট সিলেক্ট করতাম তখন কিন্তু সরাসরি এলিমেন্টের নাম লিখতে হতো, পি অথবা এইচ অনেকগুলো লিখলেই হতো। বাট যখন একটা আইডি কে সিলেক্ট করতে হয় তখন প্রথমে একটা হ্যাশ দিয়ে নিতে হয়, এটাই রুলস। তারপর আমরা রেড লেখার পরে একটা সেকেন্ড ব্র্যাকেটের ব্লক ইউজ করব, এবং এই ব্লকের ভিতরে এখন লিখবো যে আমি এই রেড আইডির জন্য কি কি করতে চাই। তাহলে আমি বলে যে যদি কালার হবে, কালার হবে রেড, এটা যদি বলে দেই। এখন এটা বলে দেওয়ার পরে যখন আমি এটাকে অ্যাপ্লাই করব, মানে এটাকে সেভ করে রান করব, তখন শুধুমাত্র দেখবো যে আমার তিনটা প্যারাগ্রাফ আছে, বাট শুধুমাত্র যেই প্যারাগ্রাফের আইডি হচ্ছে রেড, ওটার কালারটাই রেড হয়েছে, বাকিগুলো কিন্তু আর রেড হবে না। তাহলে এইভাবে চাইলে ইন্ডিভিজুয়ালি আপনি প্রত্যেকটাকে আলাদা আলাদা করে স্টাইলিং করতে পারেন। তাহলে সেক্ষেত্রে আমাকে ইউজ করতে হবে আইডি সিলেক্টরটা। তাহলে আমরা দেখলাম যে কিভাবে এলিমেন্ট সিলেক্ট করা যায়, মানে এইচটিএমএল এর কোন একটা ট্যাগ দিয়ে কিভাবে সিলেক্ট করা যায় সিএসএস এ, কিভাবে চাইলে স্পেসিফিক আইডি দিয়েও সিলেক্ট করা যায়।
এখন আইডির কনসেপ্ট হচ্ছে আমরা প্রত্যেকটাকে আলাদা আইডি দিব। ধরেন আমি এটা দিলাম রেড আইডি, নেক্সট যদি দিতে চাই তাহলে এটা দিব, হয়তো আইডি দিব ব্লু, তার মানে আমি এটাকে ব্লু কালারে চাই। এটার জন্য হয়তো দিলাম গ্রিন, যেটাকে গ্রিন কালারে চাই। অথবা কালার না চাই অন্য কিছু আমরা বলতে পারি, মানে যা বলতে চাই সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা এলিমেন্টকে আলাদা আলাদা আইডি দিয়ে এটাকে আইডেন্টিফাই করব। এটাই হচ্ছে আইডির নিয়ম। বাট আমি যদি একই আইডি অনেকগুলোতে ইউজ করি সেক্ষেত্রেও কিন্তু কাজ করবে। আমি যদি দেখেন এই আইডিটা আমি যদি এই প্যারাগ্রাফের সাথে বলে দিই যে আইডি ইকুয়াল রেড, তার মানে কি হবে, এটাও লাল কালিতে হবে, বাট এটা গুড প্র্যাকটিস না, এটা হচ্ছে ব্যাড প্র্যাকটিস। ব্যাড প্র্যাকটিস কেন, যে আমরা একই আইডি দুজনকে দিয়েছি। তাহলে আমরা জানি যে স্টুডেন্টদের ক্ষেত্রে আমরা কখনোই কিন্তু আইডিটাকে ডুপ্লিকেট করি না, মানে একজন স্টুডেন্টের আইডি শুধুমাত্র একজনকেই ইউজ করি, যাতে ওইটাকে স্পেসিফিক ভাবে চিনতে পারি যেটা কার জন্য বলতেছি। তাহলে যখনই আমরা সিএস এর আইডি ইউজ করব, আমরা অলওয়েজ মনে রাখবো যে আইডি গুলো ইউনিক রাখবো, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা দিব। যদি আমাকে মনে হয় যে এটা একটা আইডি দেওয়ার জন্য, এটার জন্য ডিফারেন্ট একটা আইডি দিব, এটার জন্য ডিফারেন্ট আইডি দিব, দেন ওটাকে সিলেক্ট করার জন্য ওই আইডি দিয়ে আমরা এভাবে সিলেক্ট করবো যে ওটার আইডিটা কি আছে। এখন আমরা যদি এরকম হয় যে আমার 4-5টা প্যারাগ্রাফ আছে, বাট আমি 3টা প্যারাগ্রাফকে একই কালারে চাই, তাহলে 3টাকে ডিফারেন্ট ডিফারেন্ট আইডি দেওয়ার তখন দরকার নাই। তখন আমরা কি করব, আইডি সিলেক্টরের পরিবর্তে আরেকটা অপশন আছে যেটাকে বলে ক্লাস সিলেক্টর। ক্লাস সিলেক্টর ক্লাস সিলেক্টরের ব্যাপার হচ্ছে যে আমরা একই স্টাইল যখন অনেকগুলোকে দিতে চাবো, তখন আমরা এই ক্লাস সিলেক্টরটা ইউজ করব। তাহলে আইডি সিলেক্টর এবং ক্লাস সিলেক্টরের কনসেপ্ট হচ্ছে আইডিটা ইউজ করব সিঙ্গেল এলিমেন্টকে মডিফাই করার জন্য বা স্টাইলিশ করার জন্য, আর ক্লাস সিলেক্টর ইউজ করব চাইলে আমরা এটাকে মাল্টিপল এলিমেন্টকে একই ক্লাসে নিয়ে যেতে পারি। যেমন একটা ক্লাসে অনেক স্টুডেন্ট থাকে, আমাদের যখন কোনো একটা ক্লাসের কথা চিন্তা করি যে একটা ক্লাসে অনেক স্টুডেন্ট থাকে, তাহলে আমরা এরকম চিন্তা করবো যে ক্লাস সিলেক্টর দিয়ে আমরা কি করতে পারবো, অনেকগুলোকে একসাথে একটা ক্লাসে নিয়ে আসতে পারবো এবং একই ধরনের স্টাইল দিতে পারবো। তাহলে ক্লাস সিলেক্টর করার জন্য আমার কি করতে হয়, জাস্ট আমাকে যদি একটা প্যারাগ্রাফকে করতে চাই, প্রথমে আমি লিখবো পি প্যারাগ্রাফ, দেন এরপরে লিখবো হচ্ছে ক্লাস, যেখানে আইডি লিখতাম এখন এখানে লিখবো ক্লাস। এবং ক্লাস লেখার পরে আমি ক্লাসের একটা নাম দিব, যেটা কোন ক্লাস। যদি আমি বলে দিই এটা হচ্ছে ফার্স্ট ক্লাস বা ওয়ান ক্লাস অথবা রেড ক্লাস, নাম দিলাম রেড ক্লাস, রেড। এরপরে প্যারাগ্রাফের ভিতরে যা খুশি লিখলাম, প্যারাগ্রাফটাকে ক্লোজ করলাম। এখন এই যে ক্লাস রেড বললাম, দেন এই ক্লাস রেড এর জন্য আমাকে একটা স্টাইল বলতে হবে যে ওই ক্লাস রেড এর জন্য কোন স্টাইলটা হবে। তাহলে আমি যদি এখানে বলতে চাই, সেক্ষেত্রে যখন একটা ক্লাসকে আমরা সিএসএস এ লিখবো, তখন ডট দিয়ে লিখতে হয়, ডট ফুল স্টপ। আইডি কে যেমন হ্যাশ দিয়ে লিখতাম, ক্লাসকে আমরা ডট দিয়ে লিখবো। তাহলে প্রথমে একটা ডট দিব, এরপর লিখবো ক্লাসের নাম কি ছিল, রেড। এরপরে আমরা এটার ভিতরে বলে দিব যে এই রেড ক্লাসে কোন কোন স্টাইল গুলো হবে। যদি বলি কালার হবে রেড, ব্যাকগ্রাউন্ড কালার হবে এরকম, ফন্ট সাইজ হবে এরকম, তাহলে যতগুলো বলবো বলে দিব। তার মানে কি হবে, যখনই আমি রেড ক্লাসটাকে এখানে কল করলাম বা এখানে দিলাম, তাহলে এই প্যারাগ্রাফটার ক্ষেত্রে এই স্টাইল গুলো তখন অ্যাপ্লাই হয়ে যাবে। এখন আমি যদি এই সেম রেড ক্লাসটাকে আর একটা H1 একটা ট্যাগ আছে আমার হেডিং ট্যাগ, এখানেও যদি ইউজ করি যে ক্লাস ইকুয়াল রেড, তার মানে কি এই রেড ক্লাসটা এখানেও অ্যাপ্লাই হবে। তাহলে ক্লাসের কনসেপ্ট হচ্ছে একই স্টাইল আমরা মাল্টিপল জায়গায় ইউজ করতে পারবো, এখানেও ইউজ করতে পারবো, এখানেও পারবো, দ্যাট ইজ অ্যালাউড। ক্লাসের ক্ষেত্রে আমরা একই স্টাইল মাল্টিপল জায়গায় ইউজ করতে পারবো, বাট আইডির ক্ষেত্রে বলা হয় যে একই আইডি শুধু একটাকেই দিব, মাল্টিপলকে ইউজ করবো না। নেক্সট একটা ছিল ইউনিভার্সাল সিলেক্টর। ইউনিভার্সাল সিলেক্টর ব্যাপার হচ্ছে যে আমি যদি চাই যে আমার ওয়েব পেজে, ধরেন আমি একটা ওয়েব পেজ তৈরি করবো, ওই ওয়েব পেজের সব পুরা ওয়েব পেজেই একটা নির্দিষ্ট ফন্ট ইউজ করব। আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করি, অনেকেই জানেন যে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে টাইপ করা যায়। মাইক্রোসফট ওয়ার্ডে যখন আপনি টাইপ করেন, আমরা একই ফন্টে টাইপ করি। একটা অ্যাপ্লিকেশন লিখবো, আমরা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ফন্ট ইউজ করি না, হয়তো একটা পার্টিকুলার ফন্টে পুরো অ্যাপ্লিকেশনটা লিখি। অথবা আমি পুরা পেজের ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিই। তাহলে আমি যদি চাই যে আমার পুরা ডকুমেন্টের উপরে কোনো স্টাইল অ্যাপ্লাই হবে, সেই ক্ষেত্রে আমরা ইউজ করব আসলে এই ইউনিভার্সাল সিলেক্টর। তাহলে ইউনিভার্সাল সিলেক্টর বলার নিয়ম হচ্ছে একটা স্টার দিব, আমি স্টার। তাহলে আইডির ক্ষেত্রে ইউজ করি আমরা কোনটা বলেন তো, আইডির একটা নাম দিতে হয় যে কোন আইডি, তবে একটা কোন সিম্বল দিয়ে শুরু করতে হয়, হ্যাশ দিয়ে, তাই না? হ্যাঁ 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 স্যার। হ্যাশ দিয়ে আইডি শুরু করতে হয়। আর যখন আমরা ক্লাস বলবো তখন আমরা ডট দিয়ে শুরু করব, ডট দেন একটা নাম দিব, কোন নাম। যেমন এই যে ডট রেড, এটা একটা ক্লাস বোঝাচ্ছে। একইভাবে হ্যাশ দিয়ে রেড, এটা মানে একটা আইডি বোঝাচ্ছে। বাট যখন আমি ইউনিভার্সাল সিলেক্টর ইউজ করবো, তখন শুধু স্টার লিখবো, কোনো নাম দেওয়া লাগবে না। স্টার মানে হচ্ছে অল, মানে পুরাটার উপরে অ্যাপ্লাই হবে। তাহলে স্টার দেওয়ার পরে আমি যদি এখানে কিছু স্টাইল বলে দেই, তাহলে এই স্টাইল গুলো আমার টোটাল ডকুমেন্টের উপরে অ্যাপ্লাই হবে। এখানে বলা আছে কি দেখেন, টেক্সট অ্যালাইন সেন্টার, তার মানে এই ডকুমেন্টে যা লিখবো সবগুলো সেন্টারে চলে যাবে, আর লেখাগুলো হবে ব্লু কালারের। তার মানে দ্যাট ইজ এ ইউনিভার্সাল সিলেক্টর, যেটা পুরো পেজের উপরে কাজ করবে।
একইভাবে আরেকটা অপশনে বলা আছে যে সিএসএস গ্রুপিং সিলেক্টর। গ্রুপিং সিলেক্টর ব্যাপারটা হচ্ছে যে আমরা চাইলে অনেকগুলোকে একসাথে স্টাইলিশ করতে পারি। ধরেন এখানে যেমন তিনটা জিনিস বলা আছে, H1, H2, P। তার মানে আমি H1টাকেও এই স্টাইল চাই, H2 থাকলে সেটার জন্য একই স্টাইল চাই, প্যারাগ্রাফের জন্য একই স্টাইল চাই। যদি এরকম হয় আপনার কখনো যে আপনি একই ধরনের স্টাইল মাল্টিপল জায়গায় চান, সেক্ষেত্রে আপনি চাইলে এরকম কমা 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 দিয়ে ইউজ করতে পারেন। তাহলে এগুলো আমরা বলছি কি অনেকগুলা, এটা একটা, এটা একটা কি ট্যাগ না HTML এর? তাহলে এটা হচ্ছে এলিমেন্ট ট্যাগ ইউজ করছি অনেকগুলো কমা দিয়ে। আমরা চাইলে কিন্তু এখানে আইডিও ইউজ করতে পারতাম, এখানে চাইলে আমরা ক্লাসও ইউজ করতে পারতাম। তার মানে মাল্টিপল ট্যাগকেও চাইলে একসাথে স্টাইলিশ করা যায়। তাহলে এই হচ্ছে সিলেকশনের ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ে, যেটা আমরা থিওরিটিক্যালি বললাম। একইভাবে গত ক্লাসে আমরা এটা বলেছিলাম যারা প্রেজেন্ট ছিলেন, যে আমরা আসলে কি করতে পারি, সিএসএস যখন লিখবো তিন ভাবে লিখতে পারি। মনে আছে? সিএসএস লিখবো যখন কিভাবে লিখবো, তিনটা ওয়েতে লিখতে পারি। একটা বলছিলাম ইনলাইন সিএসএস। ইনলাইন সিএসএস টা কোথায় লিখি বলতে পারবেন কেউ? হ্যাঁ স্যার, ইনলাইন, আমরা যখন এইচটিএমএল এর কোড লিখি তখন এক একটা ইয়েতে ওয়ার্ডে বা যে কোনো একটা সেন্টেন্সে আমরা ইনলাইন সিএসএস কাজ মানে করি। একটা একটা ট্যাগের ভিতরেই যখন আমরা স্টাইল স্টাইল অ্যাট্রিবিউটস ইউজ করে লিখি, তাই না? একটা ট্যাগের ভিতরে যখন আমি এটা হ্যাঁ প্যারাগ্রাফটা হ্যাঁ স্যার, হ্যাঁ। HTML আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ লিখলাম, HTML ডকুমেন্টেই একটা প্যারাগ্রাফ ট্যাগ আছে আমার, ওটার ভিতরে আমি লিখে দিলাম স্টাইলটা কি হবে। এই প্যারাগ্রাফ ট্যাগের একটা অ্যাট্রিবিউট লিখলাম স্টাইল, এরপরে এখানে লিখে দিলাম যে স্টাইলটা কি হবে। তাহলে এই ধরনের যখন আমরা একটা সিএসএস লিখবো, সেই সিএসএস টাকেই বলা হচ্ছে ইনলাইন সিএসএস। মানে একই লাইনের ভিতরে লিখছি, মানে যেখানে আমাদের ট্যাগ আছে ওই ট্যাগের ওই সেম লাইনেই আমি স্টাইলটা বলে দিচ্ছি, দ্যাট ইজ ইনলাইন। এরপরে যেটা ছিল ইন্টারনাল। ইন্টারনাল মানে হচ্ছে আমি আসলে এইখানে তখন আর স্টাইলটা লিখবো না, আমি কি করব, উপরের দিকে এই পেজের উপরের দিকে একটা হেড সেকশন থাকে না? আমাদের পেজের উপরে বসলাম একটা হেড সেকশন থাকে, একটা বডি সেকশন থাকে। তাহলে হেড সেকশনের ভিতরে যখন আমরা এই স্টাইলটা বলবো, যে হেড সেকশনের ভিতরে আমাদের কিভাবে বলতে হয়, যে আমরা স্টাইল নামে একটা ট্যাগ ইউজ করছিলাম, স্টাইল ট্যাগ শুরু করতে হয় স্টাইল, এটা শুরু করতে হয়, এরপর স্টাইল শেষ করতে হয় স্ল্যাশ স্টাইল, এবং এর ভিতরে আমরা কি করতে হয়, আমাদের সিএসএস কোড গুলো লিখতে হয়। তাহলে আমি যদি এইখানে কোন একটা কোড লিখি, বাট এই অংশটা কোথায় লিখবো? হেডের ভিতরে, তাই না? হেডের ভিতরে যখন স্টাইল ট্যাগ ইউজ করে কোনো কোড লিখবো, এই কনসেপ্টটাকে বলে ইন্টারনাল সিএসএস। যে একটা পেজের হেডের ভিতরে আমি স্টাইল ট্যাগ ইউজ করলাম, যার ভিতরে বলে দিলাম যে কোন স্টাইল কি হবে, কোন ট্যাগের জন্য কোন স্টাইল হবে, কোন প্যারাগ্রাফের জন্য বা কোন আইডির জন্য কোন স্টাইল হবে, সব বলে দিলাম এটার ভিতরে। তাহলে কনসেপ্টটাকে বলে ইন্টারনাল সিএসএস। আর এক্সটার্নাল কনসেপ্ট হচ্ছে যে আমি এই HTML এর পেজে কোনো সিএসএস লিখবো না, HTML এর পেজে শুধু HTML ই লিখবো, শুধু HTML, কোনো কিছু লিখবো না। আমি আলাদা একটা ফাইল তৈরি করব, যেই ফাইলের ভিতরে আমার কি থাকবে, সিএসএস গুলো থাকবে। আলাদা একটা নতুন ফাইলে যখন সিএসএস রাখবো, এবং ওই ফাইলটাকে, নতুন ফাইলটাকে আমরা আমাদের HTML ফাইলের সাথে লিঙ্ক আপ করাই দিব, যাতে ওই ফাইলে যা করছি এই ফাইলে এটা অ্যাপ্লাই হয়। ওই কনসেপ্টটার নাম হচ্ছে এক্সটার্নাল সিএসএস। মানে বাইরের একটা সিএসএস ফাইলকে আমি আমার HTML ফাইলের সাথে লিঙ্ক আপ করাই দিব। তাহলে এটাকে আমরা এক্সটার্নাল সিএসএস বলছিলাম। তাহলে আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি ব্যাপারগুলোকে। আমরা যদি এটা অলরেডি গত ক্লাসে দেখছিলাম, আমরা আজকে তাহলে আমরা আমাদের উইন্ডোতে যাই যেখানে আমরা আসলে কাজ করব। তাহলে প্রথমে আমি ওপেন করে নিচ্ছি আমাদের কোড এডিটর। আমরা ভিজুয়াল স্টুডিও কোডে কাজ করতাম, জাস্ট আমি এটা ওপেন করলাম। তাহলে লাস্ট ক্লাসে আমাদের যা ছিল তারপর থেকে আমরা আসলে দেখবো। তাহলে আমাদের জাস্ট কনসেপ্ট ছিল, আমরা একটা ফোল্ডার মেনটেন করতেছিলাম প্রথম থেকেই, যে একটা HTML নামে একটা ফোল্ডার ছিল আমার, তার ভিতরে আমরা হয়তো ডিফারেন্ট ডিফারেন্ট ফাইল নিয়ে কাজ করতাম। তাহলে আমরা যদি এখন কাজ করতে চাই, নতুন ফাইলেই কাজ করি, যেহেতু প্রিভিয়াস ফাইলে হয়তো আমরা কাজ না করে নিউ ফাইল নিয়ে করি, সেক্ষেত্রে হয়তো আমাদের কারো ক্ষেত্রে প্রবলেম হবে না। তাহলে আমি এগুলোকে অফ করে দিলাম। তাহলে নিউ ফাইল নিয়ে কাজ করতে গেলে এখানে দেখেন আমি এটা অফ করে দিচ্ছি। নিউ ফাইল নিয়ে কাজ করতে গেলে আমরা প্রথমেই যখন ঢুকবো আমার ভিজুয়াল স্টুডিও কোডে, দেন আমার যদি কোনো একটা ফোল্ডার এখানে না থাকে, ধরেন এই ফোল্ডারটা আমার নাই, একেবারে নতুন ভাবে যখন ঢুকবো কিছুই থাকবে না আমাদের এখানে। তাহলে কিছুই যদি না থাকে আমাদের, আমাদের প্রথম কাজ হচ্ছে কি, একটা ফোল্ডারকে আমরা অ্যাড করে নিতে পারি আমরা। অথবা আমাদের যদি এভাবে এটাকে অফ করে দিই এখান থেকে, সেক্ষেত্রে মেইন কথা ছিল যে আমি যদি একটা ফোল্ডার মেনটেন করি, যেমন আমাদের ডেস্কটপে একটা ফোল্ডার ছিল আমাদের, যেটাকে আমরা ইউজ করতেছিলাম। আমি পুরোটা অফ করে দিচ্ছি, একটু দেখেন। ডেস্কটপে যাই আমি,
আমার পিসি ডেস্কটপে যাব, এই যে ডেস্কটপে আমরা এই যে ফোল্ডারটা ছিল HTML নামে, এই ফোল্ডারটা নিয়ে আমরা কাজ করতাম, এই HTML ফোল্ডার। এই ফোল্ডারটাকে যদি আমরা VS কোডে ওপেন করতে চাই, সেক্ষেত্রে আমরা চাইলে এই ফোল্ডারের উপর রাইট ক্লিক যদি করি, সেক্ষেত্রে আমরা দেখবো যে একটা অপশন থাকবে ওপেন উইথ কোড। ওপেন উইথ কোড মানে VS কোড দিয়ে এটাকে ওপেন করার কথা বলতেছে। আমি যদি এখানে ক্লিক করি, তাহলে ওই ফোল্ডারটাকে সে সরাসরি আমার VS কোডে ওপেন করতেছে। তাহলে আমরা এটা করে নিব, যে আমরা ওই ফোল্ডারটা মেনটেন করতে চাই। তাহলে এটা চলে আসার পরে এখন আমাদের প্রিভিয়াস ফাইলগুলো সব দেখা যাচ্ছে ওই ফোল্ডারের ভিতরে যা ছিল। এখন নতুন একটা ফাইল নিয়ে কাজ করবো, তাহলে দেখেন এখানে HTML আমার ফোল্ডারের নাম, সামনের দিকে নিউ ফাইলের অপশন দেওয়া আছে, আমরা নিউ ফাইলে প্রেস করলাম। তাহলে আমরা ধরেন এটা আমাদের CSS এর সেকেন্ড ক্লাস, তাহলে আমরা বললাম যে ধরেন CSS2.html, যেহেতু সেকেন্ড ক্লাস ওই জন্য নাম দিলাম CSS2, যে কোনো নাম হতে পারে। তাহলে আমরা একটা ফাইল তৈরি করলাম CSS2 নামে, এটা HTML ফাইল। এবং আমরা কি করব, এই ফাইলের ভিতরে আমাদের HTML এর কোড গুলো লিখবো। তাহলে HTML এর কোড লেখার জন্য আমরা বেসিক তো নিয়মগুলো জানি অবশ্যই, যে আমরা একটা স্ট্রাকচার ফলো করি, একটা এক্সক্লেমেশন সাইন দেওয়ার পর যদি এন্টার প্রেস করি, সেক্ষেত্রে বেসিক কোডটা চলে আসে। এগুলো আমরা অলরেডি জানি। আমরা এই বডির ভিতরে আসলে HTML এর অ্যাকচুয়াল কোড গুলো লিখি, যে আমরা কোন কোন ট্যাগ ইউজ করব, কি কি করব। তাহলে ব্যাপারটা হচ্ছে, আমি যদি একটা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমরা প্যারাগ্রাফ ট্যাগ বলতে পারি, যে প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করলাম এবং প্যারাগ্রাফের ভিতরে লিখলাম CSS স্টাইল। তাহলে এই যে CSS স্টাইল কথাটা লিখলাম আমরা প্যারাগ্রাফ ট্যাগে, তাহলে এটা শুধুমাত্র একটা HTML ট্যাগ ইউজ করে ভিতরের দিকে CSS স্টাইল কথা লিখে দিলাম। এখন আমি যদি এটাকে আসলেই CSS স্টাইলিশ করতে চাই, তাহলে আমরা বলতেছিলাম যে তিন ভাবে এটাকে স্টাইলিশ করা যায়। একটা হচ্ছে ইন্টারনাল ওয়েতে করা যায়, একটা হচ্ছে ইনলাইনে করা যায়, আর একটা হচ্ছে এক্সটার্নাল ওয়েতে করা যায়। তাহলে আমি যদি ইন্টারনাল ওয়েতে করি বা ইনলাইনে করি, তাহলে প্রথমে দেখি ইনলাইন কিভাবে করব। ইনলাইন মানে হচ্ছে এই যে প্যারাগ্রাফটা একটা লিখলাম, এর সামনে আমি কি করব, স্টাইল কথা লিখবো। স্টাইল স্টাইল কথা লিখে আমি লিখে দিব যে আমি এটার স্টাইল কিরকম চাই। যদি বলে দেয় যে কালার চাই হচ্ছে রেড, তাহলে লিখে দিব কালার দেন ক্লোন রেড। তাহলে একই রকম স্টাইল। আমরা বলছিলাম CSS কে বলার জন্য নিয়মটা হচ্ছে প্রথমে বলতে হয় প্রপার্টি কি করতে চাই, কোন কালারে চাই। তাহলে স্টাইল বললাম হচ্ছে কালার হবে রেড। জাস্ট এটাই যদি আমরা করতে চাই, তাহলে আমার কালারটা রেড দেখানোর কথা। তাহলে আমি এটা সেভ করি, যদি সেভ করার পর এটাকে রান করব, তাহলে রান করার ক্ষেত্রে আমরা বেসিক কিছু কথাবার্তা বলেছিলাম, যে আমরা চাইলে এই ফাইলটাকে চাই আমরা আমাদের আউটার ব্রাউজারে রান করতে পারি, মানে আমাদের কম্পিউটারে যে ব্রাউজার আছে ওটা দিয়ে রান করতে পারি। যে ওটা যদি করতে চাই, তাহলে আমি এটাকে জাস্ট আমার ফোল্ডারটাকে ওপেন করবো যেখানে ফাইলটা সেভ আছে, এই যে HTML, এটার ভিতরে আমরা কাজ করতেছিলাম। আমার আজকের ফাইল হচ্ছে এটা CSS2.html, যেটা আমরা এইমাত্র তৈরি করলাম। এটাকে যদি রান করতে চাই, সেক্ষেত্রে একটা নিয়ম ছিল, আমরা এখানে রাইট ক্লিক করে বলে দিতে পারি ওপেন উইথ কোন একটা ব্রাউজারের নাম। ধরেন আমি ওপেন উইথ বললাম গুগল ক্রোম, তাহলে প্রেস করলে কি হবে, গুগল ক্রোমে আমার ওয়েব পেজটা রান হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি এই কোনায় লেখা আছে আমাদের CSS স্টাইল। আমি একটু বড় করে দেখাই, তাহলে দেখবেন CSS স্টাইল কথাটা এই যে দেখা যাচ্ছে, এবং রেড কালার দিয়ে লেখা আসছে। CSS স্টাইল কথা রেড কালার দিয়ে লেখা আসছে, যেহেতু আমরা বলেছিলাম যে কালার হবে রেড। তাহলে এইভাবে যখন কোনো একটা স্টাইল করব, সেটাকেই বলা হচ্ছে ইনলাইন স্টাইলিং। ইনলাইন স্টাইলিং এর প্রবলেম হচ্ছে, আমি যখন আরো একটা ট্যাগ নিব এবং ওটাকে স্টাইল করতে চাই, সেক্ষেত্রেও কিন্তু আমাকে কি করতে হবে, একইভাবে বলতে হবে যে ওটার জন্য কালার কি হবে। তার মানে যতগুলো ট্যাগ নিবেন, সবগুলো ট্যাগের ভিতরে যে আপনাকে বলে দিতে হবে কোন ট্যাগের ক্ষেত্রে কোন স্টাইলটা চান। তাহলে এই ক্ষেত্রে প্রত্যেকটা ট্যাগের ভিতরে আমাকে এরকম বলতে হবে যে আমি ধর একটা H1 ট্যাগ নিলাম, এর নিচে আমার একটা হেডিং ট্যাগ নিলাম H1। H1 নেওয়ার পর যদি আমি এখানে কিছু লিখি, H1 এর ভিতরে লিখলাম হচ্ছে ওয়েব প্রোগ্রামিং, ধরেন ওয়েব প্রোগ্রামিং। এবং এই ওয়েব প্রোগ্রামিং এই লেখাটা যদি আমি ব্লু কালারে চাই, সেক্ষেত্রে আমাকে এই H1 এর সামনে আবার লিখতে হবে স্টাইল কালার ইকুয়াল ব্লু। তার মানে প্রত্যেকটা ট্যাগের সাথে সাথে আপনাকে বলতে হবে ওই ট্যাগের কোন স্টাইলটা আপনি দিতে চান। তাহলে এটা আসলে কি হয়, আমাদের কোডটা দেখতে একটু মানে মনে হচ্ছে যে অতটা ক্লিন মনে হয় না, কেননা প্রত্যেকটার সাথে আমি স্টাইল ইউজ করতেছি। যদি মাল্টিপল স্টাইল ইউজ করি, তাহলে তো আরো অনেক বড় অনেকগুলো স্টাইল বলতে হবে, এখানে কালার বলতে হবে, ডিফারেন্ট গুলো বলতে হবে। তাহলে কোডটা আসলে ক্লিন হচ্ছে না, কোডটা দেখতে একটু মনে হচ্ছে ইজি বিজি মনে হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা আসলে এই স্টাইলটা সচরাচর ইউজ করি না। আমরা এটা ইউজ করবো তখনই যখন স্পেসিফিক কোনো একটা ট্যাগকে হয়তো শুধু কালার করতে চাই, সেক্ষেত্রে আমরা মাঝে মধ্যে হয়তো
প্রোডাকশন লেভেলে এখানে ইউজ করতে পারি, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা আসলে এটা ইগনোর করি যে আমরা ইনলাইনে আসলে সিএসএস লিখি না। সিএসএস লেখার জন্য আরেকটা ওয়ে ছিল, যেটা ছিল ইন্টারনাল। ইন্টারনাল মানে কি করব, এই যে হেড নামে একটা ট্যাগ আছে উপরে দেখতে পাচ্ছি, এই যে হেড শুরু এবং হেড শেষ, এই যে হেড ট্যাগ, এটার ভিতরে আমরা জাস্ট টাইটেলের পরে লাস্টে এসে আমরা করলাম যে এখানে কি করবো, স্টাইল নামে একটা ট্যাগ লিখবো, স্টাইল। তাহলে স্টাইল কথা দিয়ে লেখার পরে দেখেন আমি স্টাইল শুরু করলাম এবং স্টাইল শেষ করলাম, তাহলে এই স্টাইল শুরু এবং শেষ এর ভিতরে আমরা কি করব, আমাদের স্টাইলগুলো লিখে দিব। তাহলে এইভাবে যদি কোনো একটা স্টাইল লিখি, ওটার নামই হচ্ছে আমাদের ইন্টারনাল সিএসএস। তাহলে আমি যে এখানে বলে দিই আগের মতোই যে আমি প্যারাগ্রাফটাকে একটা কালার দিতে চাই, তাহলে আমাকে বলছিলাম যে প্যারাগ্রাফ সিলেক্ট করার নিয়ম কি ছিল, আমরা প্রথমে আজকে থিওরিটিক্যাল আলোচনা করলাম, তাই না? যে কোনো একটা ট্যাগকে যখন সিলেক্ট করবো তখন ট্যাগের নাম লিখতে হয় প্রথমে, আমি কাকে সিলেক্ট করতে চাই, প্যারাগ্রাফকে। তাহলে প্রথমেই লিখলাম পি, যেহেতু প্যারাগ্রাফ সিলেক্ট করতে চাই। এরপরে একটা সেকেন্ড ব্র্যাকেটের ব্লক ইউজ করতে হবে, যার ভিতরে আমি বলবো প্রপার্টিটা কি হবে, ভ্যালুটা কি হবে। বললাম প্রপার্টি যে কি হবে, কালার চেঞ্জ করছে, তাহলে লিখবো কালার। এরপরে ক্লোন দিয়ে আমি লিখবো তার ভ্যালু কি হবে, বললাম গ্রিন। তাহলে এই হচ্ছে প্রপার্টি এবং ভ্যালু বলার নিয়ম। আর আরেকটা বলছে কি করতে হবে, একটা সেমিকোলন ইউজ করতে হবে। যদি চাই ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে, তাহলে আমাকে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড হাইপেন কালার। দেন ওটার জন্য কালার কি হবে, বললাম যে ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে ধরেন রেড। তাহলে রেড কালারের ব্যাকগ্রাউন্ড আর গ্রিন কালারের টেক্সট, এটা বলে দিলাম আমরা এই প্যারাগ্রাফের জন্য। একইভাবে এইচ ওয়ান এর জন্য যদি চাই, তাহলে এখানে এইচ ওয়ান লিখবো প্রথমে। সিমিলার কনসেপ্ট, যে এইচ ওয়ান এর জন্য চাই এখানে এইচ ওয়ান লিখবো, ওর জন্য কালার কি হবে অথবা ওর জন্য ব্যাকগ্রাউন্ড কালার কি হবে বলে দিব। তাহলে ওটাও বলতে পারি। তাহলে আমি এটাকে সেভ করে, যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এবং আমাদের ব্রাউজারটাকে রিলোড করে, যদি সেক্ষেত্রে দেখবো যে ব্রাউজারের ভিতরে আমাকে আসলে এটাকে যখন রিলোড করবো ব্রাউজারটাকে, তখন দেখবো যে এখানে আসলে আমাদের এই যে ওয়েব প্রোগ্রামিং এই কথাটা চলে আসছে। বাট এটাকে কিন্তু আসলে আমার কালার আসে নাই, শুধুমাত্র আসছে এইটাকে। কেন আসছে বলতে পারি, যে ওয়েব প্রোগ্রামিং যেটা লিখছিলাম আমরা, এখানে কিন্তু আমরা কোনো স্টাইল অ্যাপ্লাই করি না, শুধু আমরা প্যারাগ্রাফটাকে স্টাইল দিয়েছি যে কালারটা হবে গ্রিন আর ব্যাকগ্রাউন্ড হবে রেড। যেটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে প্যারাগ্রাফের কালার লেখাটা হচ্ছে গ্রিন কালারের এবং ব্যাকগ্রাউন্ড হচ্ছে রেড কালারের, বাট ওয়েব প্রোগ্রামিং লেখা আসছে, এখানে কোনো স্টাইল দেওয়া নাই। এটাকে যে স্টাইল দিতে চাই, সেক্ষেত্রে কিন্তু এখানে আমরা এই চনের জন্য একটা স্টাইল বলে দিতে পারি, যে এই চনের জন্য আসলে কি হবে, এই চন বলে এরকম বলে দিতে পারি। সিমিলার কনসেপ্ট। একইভাবে বলছিলাম যে আমরা এরকম ট্যাগ না বলে আমরা কি করতে পারি, এটা একটা আইডি দিতে পারি। যেমন এইচ ওয়ান একটা আইডি দিয়ে দিই, ধরেন এইচ ওয়ান এর আইডি দিলাম, যেটা হচ্ছে আমাদের হেডিং ওয়ান। তাহলে আমি এই এইচ ওয়ান কে হেডিং ওয়ান নামে চিনবো, পরবর্তী যখন হেডিং ওয়ান দিয়ে তাকে আমি আইডেন্টিফাই করতে যাব, তখন আসলে এটাকে সে আইডেন্টিফাই করবে। তাহলে আমি যে কোনো নাম দিতে পারি, আমি নাম দিলাম হেডিং ওয়ান। তাহলে এখন আমি যদি হেডিং ওয়ান এর জন্য আমি একটা স্টাইল দিতে চাই, সেক্ষেত্রে আমি এখানে দিব কি হবে, আমাকে এখানে প্রথমেই বলতে হবে একটা হ্যাশ চিহ্ন। যেহেতু এটা একটা আইডি, হেডিং ওয়ানটা যেহেতু একটা আইডি, তাহলে আমরা প্রথমে একটা হ্যাশ দিব, এরপরে লিখবো হচ্ছে হেডিং ওয়ান, এই কথাটা হেডিং ওয়ান। এরপরে একটা সেকেন্ড ব্র্যাকেটের ব্লক দিয়ে বলবো যে হেডিং ওয়ান এর জন্য আমি কি চাই। তাহলে আমি বললাম যে হেডিং ওয়ান এর আমি হচ্ছে কালার চাই, কালার চাই হয়তো ব্লু কালার, ডিফারেন্ট একটু কালার দিই, ব্লু চাই আমি। এবং এটার আমি ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার চাই আমি ধরেন পিঙ্ক কালার, একটু হালকা একটা কালার দিই, পিঙ্ক। এরকম আমি চাই আমার হেডিং ওয়ান এর জন্য। তাহলে হেডিং ওয়ানটা আছে কোথায়, এইখানে এইচ ওয়ানে আছে। এখন আমার যদি আরো একটা এইচ ওয়ান ট্যাগ থাকতো নিচের দিকে, ধরেন আমার আরো একটা এইচ ওয়ান ট্যাগ আছে নিচে, এবং এর ভিতরে হয়তো আমার লেখা আছে আহ, বলতে পারি যে আমাদের অনলাইন ক্লাস, অনলাইন ক্লাস লেখা একটা এইচ ওয়ান ট্যাগ আছে। এখন দেখেন এইচ ওয়ান দুইটা। এখন আমি যখন এই হেডিং কথাটা এখানে বললাম আইডিতে, এটা শুধুমাত্র অ্যাপ্লাই হবে এই যে এইচ ওয়ান এর সাথে আইডিটা বলা আছে তার ক্ষেত্রে। বাকি এইচ ওয়ানটা কিন্তু এই হেডিংটা পাবে না, কেননা এখানে কিন্তু কোনো আমাদের আইডি দেওয়া নাই। তাহলে আমি যখন এটাকে সেভ করি এবং আমার ব্রাউজারে এটাকে রিলোড করে দেখাই আপনাদেরকে, সেক্ষেত্রে দেখবেন আমাদের এখানেও চেঞ্জ হওয়ার কথা, বাট আমাকে দেখাচ্ছে না। কারণ কি, কোথাও হয়তো আমার মিস্টেক আছে, একটু দেখি কি করছিলাম। তাহলে আইডির ক্ষেত্রে আমাদের হেডিং ওয়ান ছিল, স্পেলিং কি ঠিক আছে, হেডিং ওয়ান বলেছি,
এবং ওয়েব প্রোগ্রামিং কথা লেখা আছে। দেন আমাদের এই যে এখানে মেবি ভুল হয়েছে, এই যে এখানে একটা ভুল হয়েছে, কি এখানে আমরা কমা ইউজ করেছি। কি ইউজ করতে হবে বলেন তো? সেমিকোলন ইউজ করতে হবে, তাই না? সেভ করলাম এবং ব্রাউজারকে আবার রিলোড দিয়ে দেখি কি হয়। তখন দেখতে পাচ্ছি যে ওয়েব প্রোগ্রামিং এ আমাদের কিন্তু স্টাইলটা অ্যাপ্লাই হয়ে গেছে। লেখার কালার হচ্ছে ব্লু আর ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে পিঙ্ক, যেটা আমরা বলেছিলাম। দেখেন এই সেকেন্ড আরেকটা হেডিং আছে, এটাও হেডিং 1, বাট ওর কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। তার মানে হচ্ছে আমরা যখন আইডি ইউজ করি তখন আমরা স্পেসিফিক কোনো একটাকে ধরতে পারি। যদি আইডি ইউজ না করে এখানে, আইডি ইউজ না করে যদি আমরা এখানে কি করতাম, এখানে যে আমরা H1 এর জন্য এই কাজটা বলতাম, তাহলে মানে যতগুলো H1 থাকতো সবগুলোই কিন্তু ওই কালার হয়ে যেত। তাহলে আমরা আইডি ইউজ করে শুধুমাত্র স্পেসিফিক কোনো একটা এলিমেন্টকে সিলেক্ট করতে পারি। তাহলে একইভাবে যদি আমরা ক্লাস ইউজ করতে চাই, তাহলে ক্লাস ইউজ করার কনসেপ্ট ছিল যে আমি ধরেন এখানে অনেকগুলো প্যারাগ্রাফ আছে, এই প্যারাগ্রাফটাকে আমরা কপি করি, ধরেন এটাকে কপি করে আমি নিচের দিকে আরো প্যারাগ্রাফ দিয়ে দিলাম, আর একটা দুইটা। এখন আমি যদি চাই যে আমার এই যে সেকেন্ড প্যারাগ্রাফটা, এটা নাম দিলাম যে সিএসএস স্টাইল 2, এটা নাম দিলাম সিএসএস স্টাইল 3, প্রথমটা হচ্ছে সিএসএস স্টাইল 1। তাহলে আমি চাই সিএসএস স্টাইল 2 এবং 3 এই দুইটা প্যারাগ্রাফের জন্য একটা স্টাইল দিতে। তাহলে সেক্ষেত্রে আমরা এই দুইটাকে কি করবো, একটা ক্লাসের ভিতরে নিয়ে যাব। ক্লাস নিব কি হবে, আমি এই পি এর পরে লিখবো ক্লাস। ক্লাস লিখে একটা ক্লাসের নাম দিব। বললাম যে কি ক্লাস, এটার নাম দিলাম হচ্ছে ধরেন এটা হচ্ছে রেড ক্লাস, নাম দিলাম রেড ক্লাস, বা যে কোনো নাম হতে পারে, আমরা জানি রেড ক্লাস নাম দিলাম, যাতে আমরা বুঝতে পারি যে এটা আসলে লাল কালির বা কিছু ধরনের জিনিস দেখাবে, লাল কালিতে হয়তো লেখা দেখাবে। তাহলে এই সেম ক্লাসটা যদি আমি এই সেকেন্ড প্যারাগ্রাফকেও শেয়ার করি, যেখানেও বলে দিলাম ক্লাস হচ্ছে রেড ক্লাস। এখন এই রেড ক্লাসের জন্য যদি কোনো আমরা প্রপার্টি লিখতে চাই সিএসএস এর, শুধুমাত্র কি হবে, এই দুটা প্যারাগ্রাফের উপরেই সেটা অ্যাপ্লাই হবে। এই প্যারাগ্রাফটা কিন্তু সেটা আর পাবে না, এই প্রথম প্যারাগ্রাফটা কিন্তু সেটা পাবে না। কারণ দেখেন আমি যদি এখানে এই প্রথম প্যারাগ্রাফের যে স্টাইল ছিল এটাকে আমরা অফ করে রাখলাম, অফ করে কিভাবে রাখবো, আমি চাচ্ছি এই স্টাইলটা এখন আর কাজ করবে না। এটা অফ করার জন্য বলে কমেন্টস করে রাখা, কমেন্টস। তাহলে আমরা কোডের ভিতরে আমরা যখন কোড লিখি যে কোনো প্রোগ্রামিং এ অথবা এই যে এইচটিএমএল বা সিএসএস এ, তাহলে আমাদের কি করা যায় যে আমাদের ডিফারেন্ট লাইনগুলোকে আমরা চাইলে কমেন্ট করে রাখতে পারি। কমেন্ট করলে ওই লাইনটা সে আর রিড করে না। তাহলে সিএসএস এ কমেন্ট করার নিয়ম হচ্ছে, আমি যদি এই যে এটার আগে আমি একটা স্ল্যাশ লিখলাম, এটাকে বলে ফরওয়ার্ড স্ল্যাশ। আমাদের কিবোর্ডে দুইটা স্ল্যাশ আছে, একটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ, একটা হচ্ছে ব্যাক স্ল্যাশ। আমি যদি ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়ার পর একটা স্টার দেই, ফরওয়ার্ড স্ল্যাশ স্টার, আর যেখানে কমেন্টসটা শেষ করবো এখানে দিব প্রথমে আগে স্টার, তারপরে ফরওয়ার্ড স্ল্যাশ। তার মানে দেখেন এই লাইনটাকে সে কি করছে, এটাকে ইনএক্টিভ করে ফেলছে এই লাইনটাকে। তার মানে এই লাইনটা আমার আর এক্সিকিউশন হবে না, এই লাইনটাকে শুধুমাত্র আমি দেখতে পাবো এখানে, বাট এটার কোনো আউটপুট আমাকে দেখাবে না। তাহলে এটাকে বলে কমেন্টস করা, যে কোনো একটা লাইনকে আমরা কমেন্টস করে রাখলাম, এই লাইনটাকে শুধু আমি দেখবো কোডের ভিতরে আছে, বাট এটা কোনো কাজ করবে না। তাহলে মাঝে মধ্যে এরকম লাগে আমাদের, যখন কোড করি তখন আমাদের কিছু কিছু লাইন হয়তো আমরা কমেন্টস করে রাখি, হয়তো রেফারেন্সের জন্য, যে আমি এখানে এটা ছিল এটা চেঞ্জ করে এটা করছি। তাহলে এইভাবে কমেন্টস করে আমরা রাখতে পারি কোড। তার মানে এখন দেখেন এই প্যারাগ্রাফটা একটা কিন্তু আর কাজ করবে না। এখন আমি এখানে চাচ্ছি এই যে রেড ক্লাসের জন্য একটা স্টাইল বলতে। তার মানে রেড ক্লাসের স্টাইল বলার জন্য নিয়ম হচ্ছে আমাদের প্রথমেই কি করতে হবে, একটা ডট দিতে হবে প্রথমেই, ডট। যেহেতু আমরা ক্লাসকে নিয়ে কাজ করব, ডট। যখন আইডি কে নিয়ে কাজ করতাম তখন হ্যাশ। তাহলে ডট দেওয়ার পরে আমাদের ক্লাসের নাম লিখতে হবে, আমাদের ক্লাসের নাম হচ্ছে রেড ক্লাস, তাহলে লিখে দিলাম রেড ক্লাস। এবং এই রেড ক্লাসের জন্য কি ধরনের স্টাইল হবে সেটা এখানে বলে দিব। হয়তো যেহেতু নাম দিস রেড ক্লাস, তাহলে আমি কালার দেই রেড, কালার হবে রেড। অ্যান্ড ফন্ট সাইজ একটু বাড়াই দিই, যে একটু বড় সাইজের হবে, ওকে হোক, সমস্যা নাই। ফন্ট সাইজ, ফন্ট হাইপেন সাইজ, এই সাইজটা হবে কিরকম, আমরা বললাম সাইজ হবে ধরেন 30 পিক্সেল হবে, 30 পিক্সেল সাইজের হবে। আপনি দিয়ে দেখতে পারেন যে 30 পিক্সেল কিরকম আসে, 20 পিক্সেল কিরকম আসে, তো আমরা ডিফারেন্ট ডিফারেন্ট গুলো দিয়ে চেক করতে পারবো, সমস্যা নেই। তাহলে এই দুটা স্টাইল দিলাম রেড ক্লাসের উপরে। তাহলে রেড ক্লাসটা বলা আছে কোথায়, দেখেন এই যে প্যারাগ্রাফ 2 তে বলা আছে, মানে সিএসএস স্টাইল 2 এখানে বলা আছে রেড ক্লাস, এবং এই পরবর্তীটাই বলা আছে রেড ক্লাস, বাট প্রথমটায় কিন্তু কোনো ক্লাস দেওয়া নাই। তার মানে প্রথমটার জন্য কোনো স্টাইল আসার কথা না। আমি একটু সেভ করি এবং আমার ব্রাউজারটাকে রিলোড করে দেখি যে আসলে কি আসে। যখন রিলোড করলাম দেখেন এই যে সিএসএস স্টাইল 1, এটার কিন্তু কোনো কালার টালার কিচ্ছু নাই, এটা নর্মাল আসছে, যেভাবে আসছে আসছে ওভাবে আসছে। বাট এই যে স্টাইল 2 এবং স্টাইল 3 দুইটাই কিন্তু লাল কালি দিয়ে লেখা হয়ে গেছে, এবং আমরা দেখতে পাচ্ছি লেখার সাইজও কিন্তু এটার থেকে বড়, এই সাইজের থেকে এই সাইজটা বড়। তাহলে এখানে অনেক বড় দেখাচ্ছে, কারণ আছে আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, বাট আপনি যখন করবেন এক্ষেত্রে দেখাবেন অনেক ছোট দেখাবে।
জুম করার কারণে এটা বেশি বড় দেখাচ্ছে যে আমাদের এই সিএসএস স্টাইল 2 এবং সিএসএস স্টাইল 3 এই দুটো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই ক্লাস দিয়ে আসলে এটার কালারটা হচ্ছে। তাহলে এইভাবে আমরা চাইলে ক্লাস আইডি বা এলিমেন্ট সিলেক্ট করেও সিএসএস কে স্টাইল দিতে পারি। এখন এইভাবে স্টাইল যেটা দিলাম আমরা এখন, এই ধরনের স্টাইল দেওয়াকে আমরা বলি ইন্টারনাল সিএসএস, মানে সিএসএস এর হেডের ভিতরে, মানে সরি এইচটিএমএল পেজের হেডের ভিতরে আমরা সিএসএস টাকে বলে দিলাম, যেটাকে বলছি ইন্টারনাল সিএসএস। এখন যেটা আমরা ইন্ডাস্ট্রিতে প্র্যাকটিস করি বা যেটা আমরা সবসময় ইউজ করবো সেটা বলে এক্সটার্নাল সিএসএস। এক্সটার্নাল সিএসএস মানে হচ্ছে নতুন একটা ফাইল নেবেন, সিএসএস ফাইল, ওটার ভিতরে আপনি সিএসএস এর কোড লিখবেন। আপনি ইনলাইনেও লিখবেন না, আপনি ইন্টারনালেও লিখবেন না, আপনি লিখবেন কোথায়? নতুন আলাদা ফাইলে। তাহলে ওই কনসেপ্টটার নাম হচ্ছে আমাদের এক্সটার্নাল সিএসএস। তাহলে আমি যদি এক্সটার্নাল সিএসএস একটা ফাইল বানাইতে চাই, সেক্ষেত্রে আমাকে এই সেম ফোল্ডারের ভিতরেই আমি কি করতে পারি, যে নিউ বাটনে প্রেস করতে পারি, নিউ ফাইলের বাটনে, এবং একটা ফাইলের নাম লিখে দিতে পারি। তাহলে যেহেতু আমরা সিএসএস দিয়ে স্টাইল তৈরি করি, তাহলে আমরা নাম দিতে পারি স্টাইল। এখন স্টাইল নামে যদি আমার অন্য কোনো ফাইল থাকে আগে থেকে, সেক্ষেত্রে কিন্তু ওর সাথে কনফিউশন আসবে, ক্ল্যাশ হবে। যেমন স্টাইল ডট সিএসএস নামে লাস্ট ক্লাসে আমার একটা ফাইল ছিল, তাহলে আমি এটাকে একটু নাম চেঞ্জ করি, আমি এটা নাম দিলাম ধরেন স্টাইল 2, যেহেতু আমাদের সেকেন্ড দেখতেছি আমরা। যেমন সিএসএস 2 দিয়েছি এচটিএমএল ফাইলের নাম, এটার নাম দিয়ে দিলাম ধরেন স্টাইল 2 ডট সিএসএস। তাহলে নাম হচ্ছে আমাদের জাস্ট আইডেন্টিফাই করার জন্য কি নাম দিয়ে করতেছি। তাহলে স্টাইল ডট সিএসএস ফাইলের ভিতরে আমি কি করবো, আমার স্টাইল গুলোকে লিখবো। তাহলে আমি স্টাইল গুলো যেহেতু এখানে লেখা আছে, এই যে এখানে স্টাইলের ভিতরে, আমি এটুকু কপি করে নিয়ে আসতে পারি এখান থেকে। এই স্টাইল গুলোকে আমি কি করলাম, এখান থেকে কাট করে বা কপি করে কাট করে নিয়ে আসা, আমার যেহেতু লাগবে না। তাহলে আমার এচটিএমএল ফাইলের যে স্টাইল ট্যাগ ছিল হেডের ভিতরে, ওখান থেকে যতটুকু ভিতরে কোড ছিল সবগুলোকে আমি কাট করেছি, সিলেক্ট করে কাট, দেন আমি এই যে স্টাইল 2 এর ভিতরে এনে রেখে দিলাম। তাহলে ব্যাপারটা হলো যে আমি আলাদা একটা ফাইলে, এখন একটা স্টাইল ট্যাগটাও দরকার নেই, আমাদের আমাদের হেডের ভিতরে যে স্টাইল ট্যাগ ছিল ওটাও দরকার নেই, কারণ আমাদের স্টাইল তো আর এখন এখান দিয়ে দিব না। তার মানে আমরা নতুন একটা স্টাইল ফাইল তৈরি করলাম, যার ভিতরে সিএসএস এর সমস্ত কোডগুলো লিখবো, যার জন্য যা করতে চাই। বাট এখন যদি আমি এটাকে সেভ করে রান করি, দেখবো যে আমাদের কোনো স্টাইলই নাই। যতগুলো স্টাইল আমরা দিয়েছিলাম এতক্ষণ ধরে কষ্ট করে, আমরা দেখবো কোনো স্টাইল গুলোই নাই, সব নর্মাল হয়ে গেছে, সবগুলো একই রকম হয়ে গেছে। তার মানে স্টাইলটা কিন্তু এখন সে পাচ্ছে না, যে স্টাইল গুলো আমি এখানে দিলাম এটা সে পাচ্ছে না। না পাওয়ার কারণ কি, যে এটা এটা আলাদা ফাইল, স্টাইল ফাইলটা, আর এই এচটিএমএল ফাইলটা আলাদা একটা ফাইল, দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট ফাইল, এদের ভিতরে কোনো লিঙ্ক আপ করা নাই। যে আমি আমি তো বলি নাই যে তুমি স্টাইল ফাইল থেকে স্টাইলটা নিয়ে আসো। তাহলে আমাকে যখনই এক্সটার্নাল একটা সিএসএস ফাইল ইউজ করতে হয়, তখন আমাদের অবশ্যই কি করতে হয়, একটা লিঙ্ক করতে করে দিতে হয় দুইটার ভিতরে, যে তোমার স্টাইলটা কোথায় আছে, তুমি ওই ফাইলে যাও, ওখান থেকে স্টাইলটা নিয়ে আসো। তো এটা বলার নিয়ম হচ্ছে হেডের ভিতরেই আমরা কি করব, লিঙ্ক নামে একটা ট্যাগ ইউজ করব। তাহলে সিএসএস কে লিঙ্ক করতে চাইলে আমরা লিঙ্ক ট্যাগটা ইউজ করব। লিঙ্ক ট্যাগ ইউজ করার পর দেখেন এখানে, যেহেতু আমরা এখানে ভিএস কোড ইউজ করতেছি, বেশ কিছু জিনিস অটোমেটিক চলে আসছে। আমি যদি ভিএস কোড ইউজ না করি, হয়তো সিম্পল নোটপ্যাড ইউজ করি, তখন হয়তো আমাকে লিখতে হয় এটা। যেখানে রেল বলা আছে, রেল মানে রিলেশনশিপ, যে কোন ধরনের রিলেশনশিপ হবে, স্টাইল শিট। তাহলে এই যে দুইটার মধ্যে রিলেশনশিপ কি, যে এটার স্টাইল শিটটা এখানে আছে, মানে তার স্টাইলটা কি হবে সেটা এখানে বলা আছে। যেমন রেলের ভিতরে বলতে হয় স্টাইল শিট। আর এইচআরইএফ নামে একটা প্রপার্টি আছে, এটার ভিতরে আমরা বলে দেই কি, যে ওই ফাইলটার নাম কি বা কোথায় আছে, লোকেশনটা কোথায়। তাহলে যেহেতু আমাদের এই দুইটা ফাইল সেম লোকেশনে আছে, দুইটাই আছে এইচটিএমএল ফোল্ডারের ভিতরে, একটু দেখি যে বাম দিকের প্যানেলে এইচটিএমএল এর ভিতরে আমাদের এই সিএসএস 2টাও আছে, অ্যাজ ওয়েল এজ স্টাইল 2টাও আছে, একই জায়গায় আছে। তাহলে আমাকে বলার নিয়ম হচ্ছে শুধু ফাইলের নাম বলে দিলেই হবে। তাহলে আমি ফাইলের নামটা বলে দিব। কোন ফাইলের নাম বলবো, আমি আসি কোথায় দেখেন তো, আমি আসি কিন্তু এইচটিএমএল ফাইলে। তাহলে আমি বলবো স্টাইল ফাইলের নামটা, যেহেতু আমি স্টাইল ফাইলটাকে লিঙ্ক করতে চাই এই ফাইলের সাথে। তাহলে এখানে আমাকে বলে দিতে হবে স্টাইল 2.css। জাস্ট এটুকু যখন বলে দিব, তখনই কি হলো, যে দুইটা ফাইলের ভিতরে একটা লিঙ্ক আপ তৈরি হয়ে গেছে। আমি যদি একটু সেভ করি এবং আমার ব্রাউজারের ফাইলটাকে রিলোড করি, তখন দেখবো স্টাইল গুলো কিন্তু চলে আসছে। এখন যে স্টাইল গুলো আমরা আগেও দেখতে পাইতাম, এখন এই সেম স্টাইল গুলো আবার দেখতে পাচ্ছি। কেন, যে দুইটা ফাইল এখন লিঙ্ক আপ হয়ে গেছে এবং আমরা আউটপুটটাকে এখন শো করতেছে। ব্যাপারটা কি বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা নেক্সট নতুন কিছু কনসেপ্ট দেখি যেগুলো আমরা ইউজ করবো আজকে। তাহলে আমাদের আমরা আরো কিছু টেকনিক দেখছিলাম, যে আমরা এরকম আউটার ব্রাউজার ইউজ না করে আমরা এখানে একটা মানে ইনার একটা ব্রাউজার ইউজ করতে পারি, সেখানেও আমরা চাইলে কিন্তু ব্যাপারগুলোকে দেখতে পারি। তাহলে ওই কনসেপ্টটা যদি আমরা এখানে ইউজ করতে চাই,
তাহলে আমাদের কিছু কাজ করা লাগতো, সেটা ছিল যে আমাদের HTML ফাইলটাকে প্রথমে আমাকে কি করতে হতো, ওপেন উইথ লাইভ সার্ভার দিয়ে রান করতে হতো। এটার নিয়ম ছিল যে আমাদের যে HTML ফাইল আছে এটাকে আমরা জাস্ট রাইট ক্লিক করে বলে দিব ওপেন উইথ লাইভ সার্ভার। দেন লাইভ সার্ভারে যখন আমার পেজটা লোড হবে, এরপর আমরা এখান থেকে যেই অ্যাড্রেসটা আছে আমাদের ফাইল অ্যাড্রেস, এটাকে আমরা কপি করতে বসলাম। এটাকে কপি করব। কপি করার পরে আমাদের কি করতে হবে, এখানে একটা বিল্ট ইন ব্রাউজার ছিল আমাদের, এই যে VS কোডের সাথে একটা বিল্ট ইন ব্রাউজার ছিল যেটাকে আমরা ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমাদের একটা কমান্ড ছিল কন্ট্রোল শিফট পি। এই কন্ট্রোল শিফট পি যখন প্রেস করি তখন আমরা দেখি যে এখানে একটা লিস্ট আসে, যেখানে আমাদের কিন্তু এই যে লেখা আছে একটা অপশন সিম্পল ব্রাউজার শো। এই সিম্পল ব্রাউজারটাকে ক্লিক করে আমাকে এটাকে ওপেন করতে হয়। এরপর এইখানে অ্যাড্রেস বারে আমাকে লিখতে হয় কোনটা, যেই অ্যাড্রেসটা আমরা কপি করেছিলাম কিছুক্ষণ আগে লাইভ সার্ভার থেকে সেটাকে। তাহলে মানে আমি এখানে যদি পেস্ট করে দেই কিবোর্ড থেকে কন্ট্রোল V দিয়ে, তাহলে আমাদের এই যে লাইভ সার্ভার থেকে যে অ্যাড্রেসটা সেটা এখানে পেস্ট হয়ে গেল। এখন একটা এন্টার প্রেস করলে আমরা দেখবো একটা সিম্পল ব্রাউজার আমাদের VS কোডের ভিতরেই রান করছে। তো এটা ইউজ করার সুবিধা হচ্ছে আপনাকে আর প্রত্যেকবার মিনিমাইজ করে ওটা ওপেন করে দেখতে হচ্ছে না, সরাসরি আপনি সাইড বাই সাইড দেখতে পাচ্ছেন। এটাই হচ্ছে বেনিফিট, আর কিছু না। এখন এটাকে যদি আমরা সরাই নিতে চাই, সেক্ষেত্রে বলছিলাম একটা কাজ ছিল যে আমরা এটার উপর রাইট ক্লিক করে, সিম্পল ব্রাউজার লেখার উপর রাইট ক্লিক করে আমরা বলতে পারি স্প্লিট রাইট। স্প্লিট রাইট করলে কি হচ্ছে, রাইট পাশে আমরা একটা ব্ল্যাঙ্ক স্পেস পাচ্ছি এবং এটাকে টেনে এনে আমরা এই ব্ল্যাঙ্ক স্পেসে বসাই দিতে পারি। এবং এডিশনাল যদি আরো কিছু স্পেস থাকে এটাকে আমরা চাইলে রিমুভ করে দিতে পারি। এখানে আমাদের বাকি স্পেস থাকলে সেটাকে আমরা রিমুভ করে দিলে জায়গাটা একটু বেশি পাওয়া যাবে। এবং এই পাশে যেটা আমরা যেই ফাইলের মানে এক্সপ্লোরার দেখতে পাচ্ছি, এটাকে আমরা এক্সপ্লোরারকে কি করতে পারি, একটু হাইড করতে পারি। তাহলে মোটামুটি আমরা এইভাবে দেখতে পাবো। আর একটা ব্যাপার ছিল এখানে, যদি অনেক সময় বড় লেখা হয় সেক্ষেত্রে কিছুটা লেখা র্যাপ হয়ে যায়, যাতে দেখতে সমস্যা হয়। সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে এখান থেকে একটা কাজ করা যায়, যে আমরা এটাকে ভিউ থেকে আমরা নিচের দিকে একটা অপশন ছিল ওয়ার্ড র্যাপ, এটা ইউজ করতে পারি চাইলে। তাহলে আমি যদি ওয়ার্ড র্যাপটা ইউজ করি, এখানে ভিউতে যাওয়ার পরে হয়ে গেল আমাদের ওয়ার্ড র্যাপ অপশনটা ক্লিক করে দিলে কি হবে, যখন আমাদের লাইনটা অনেক বড় হবে তখন অটোমেটিক সেটা সেকেন্ড লাইনে র্যাপ করবে। ফলে কি হবে, আমাদের আসলে সব করেই দেখা যাবে, কোনো কোডটা হাইড থাকবে না। তাহলে এই কাজটুকু করে নিলে কি হবে, আমি যখন এখানে কোনো কাজ করব অটোমেটিক আমরা লেফট সাইডে টেক্সট মানে কোড লিখতেছি, রাইট সাইডে আমরা তার আউটপুটে দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে আমাকে আর বারবার সুইচ করা লাগতেছে না, এটুকু আমরা করে নিতে পারি কেউ যদি চাই। এখন আমরা তো গত ক্লাসেও দেখছিলাম যে কিভাবে টেক্সটের কালার চেঞ্জ করা যায়, কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা যায়, এগুলো আমরা অলরেডি জেনে ফেলছি বা জানি। এখন আমরা আর কি করা যায় CSS দিয়ে, ওইগুলো দেখি CSS দিয়ে আর কি কি কাজ করা যেতে পারে। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট কালার, এগুলোর সাথে সাথে আমরা আরো ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করি। ধরেন আমরা চাই আমাদের এই ব্যাকগ্রাউন্ডে আমাদের এই যে টোটাল যে পেজটা আছে একটু দেখতে পাচ্ছি যে ডান দিকে যে পেজটা আছে, এই পুরা পেজে যদি একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, এই পুরা পেজে একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, সেক্ষেত্রে আমরা কিভাবে দিব? কেউ কি বলতে পারেন যে আমরা এই টোটাল পেজে একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই পুরাটাকে, তাহলে কিভাবে দিতে পারি? আমার এই যে হোয়াইট পেজটা ডিফারেন্ট একটা কালারে হবে, মানে পুরো পেজটা কি একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, আমার ওয়েব পেজে যতটুকু ভিউয়েবল এরিয়া আছে পুরোটা কি একটা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আমি দেখাইতে চাই। সেক্ষেত্রে এই পুরো পেজটাকে আমরা কি করতে পারি, এখানে একটা অপশন হচ্ছে যে আমরা বডি নামে একটা ট্যাগ ছিল আমাদের, বডি ট্যাগ, HTML এর বডি ট্যাগ। এই বডি ট্যাগের ভিতরেই কিন্তু আমরা যা লিখি ওটা কিন্তু আমাকে এই স্ক্রিনে দেখায়। তাহলে আমি যদি বডি ট্যাগটাকেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিই, বডি ট্যাগের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিই, তাহলে কিন্তু এই পুরো পেজেরই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাওয়ার কথা। তাহলে আমি যদি এটা বলতে চাই, তাহলে আমি স্টাইলে যাব। স্টাইলে যাওয়ার পর আমি যদি এখানে বলে দেই এটাকেও র্যাপ করতে হবে, যেটা এটাও সরে যাচ্ছে, এটাকে আমরা ভিউ থেকে যে কোয়াড র্যাপ করে নেই। ওকে, তাহলে আমরা যদি বডিকে দিতে চাই, তাহলে আমরা বডিটা যেহেতু সবার উপরে, আমরা উপরে বলে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। যে বডিটা যেহেতু সব বডির ভিতরেই সব থাকে, তাহলে প্রথমে যে বডির কথা বলি, যে বডি, তাহলে যেহেতু বডি একটা ট্যাগের নাম, তাহলে আমরা বডি কথাটা লিখতে পারি ট্যাগ সিলেক্ট করতে চাইলে। তাহলে বডি, এটাকে বলে এলিমেন্ট সিলেক্টর। যে বডি লেখার পর আমরা একটা সেকেন্ড ব্র্যাকেটে ব্লক দিয়ে বললাম যে বডির ক্ষেত্রে কি চাই। তাহলে বডির ক্ষেত্রে যদি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, তাহলে লিখে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার। কোন কালার চাই, একটা হালকা কালার দিই আমরা, ধরেন ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে এই কালারটা দিই, অ্যাকুয়া কালারটা দিই, ধরেন অ্যাকুয়া কালারটা দিলাম এবং এটাকে সেভ করলাম। দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা, বডির ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ওই কালারে হয়ে গেছে, আমাদের ফুল ব্যাকগ্রাউন্ডটা এই কালারটা দিয়ে শো করতেছে।
তাহলে আমরা যেমন কোন একটা ট্যাগ নিয়ে কাজ করতে পারি, বডিও যেহেতু একটা ট্যাগ, বডিকেও কিন্তু আমরা এইভাবে করে একটা স্পেসিফিক কালার দিতে পারি, যে আমার পুরো পেজের ব্যাকগ্রাউন্ডটা এই কালারের হবে। তাহলে আমরা দেখি অনেকগুলো ওয়েবসাইটে ডিফারেন্ট ডিফারেন্ট কালারে শো করে। এখন আমি যদি চাই যে এরকম সলিড কালার দিব না, আমি সলিড কালার না দিয়ে আমি একটা পিকচার দিব, ইমেজ দিব, আমি ব্যাকগ্রাউন্ডে একটা ছবি মানে সলিড কালার না দিয়ে একটা ইমেজ দিব, সেটার অপশন আছে। ব্যাকগ্রাউন্ডে যদি আমরা ইমেজ দিতে চাই পুরো পেজের ব্যাকগ্রাউন্ডে, তাহলে আমাকে লিখতে হবে এখানে ব্যাকগ্রাউন্ড দেন ইমেজ। যেখানে লিখতাম ব্যাকগ্রাউন্ড কালার, এর পরিবর্তে এখানে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড ইমেজ। জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারের পরিবর্তে লিখলাম ব্যাকগ্রাউন্ড ইমেজ, দেন এখানে ইমেজটা নিয়ে আসতে হবে। এখন ইমেজটা নিয়ে আসার জন্য আমার প্রথমে লিখতে হবে ইউআরএল। ইউআরএল মানে হচ্ছে ইমেজটা কোথায় আছে তার ঠিকানাটা বলতে হবে। তাহলে ঠিকানাটা দুই ভাবে বলা যায়, একটা হচ্ছে আমার ফোল্ডারের ভিতরে একটা ছবি আছে, ওই ছবিটাকেও বলতে পারি, অথবা ইন্টারনেট থেকে একটা লিঙ্ক কপি করে এনে সেটাও আমরা এখানে দিতে পারি, ওই লিঙ্ক থেকেও ছবি সে নিয়ে আসবে। কারণ আমি যদি আমার মানে ফোল্ডার থেকে নিতে চাই, এখন আমার ফোল্ডার থেকে ছবি আছে কিনা এটাকে চেক করতে হবে। তাহলে আমি যদি আমার ফোল্ডারে যাই, দেখেন এখানে কোনো ছবি আছে কিনা একটু দেখি। এখানে আমাদের ইমেজের ভিতরে এই যে ছবিটা আছে, এটা না দিয়ে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ছবি নিয়ে আসি। তাহলে আমরা প্রথমে গুগল থেকে একটা ছবি নিয়ে আসি। তাহলে আমি গুগলে গেলাম, যে আমরা এখানে লিখলাম যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, লেখা সার্চ করি, দেখি কি আসে। ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই ব্যাকগ্রাউন্ড ইমেজ লেখা সার্চ করলাম, দেন আমরা এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখতে পাচ্ছি। তাহলে যে কোনো একটা ইমেজ আমরা এখান থেকে নিয়ে ওটাকে আমরা ব্যাকগ্রাউন্ডে দেখি। কারণ এই এই ছবিটা নিতে চাই ব্যাকগ্রাউন্ডে, এটা নিতে চাই, ধরেন এটা নিতে চাইলে আমরা এটাকে প্রথমে রাইট ক্লিক করে এটাকে আমরা কি করব, সেভ ইমেজ অ্যাজ। তাহলে সেভ ইমেজ অ্যাজ অপশনে যাব, যে আমি এটা কোথায় সেভ করবো, আমার HTML যে ফোল্ডারটা ছিল ওটার ভিতরে সেভ করবো, যেহেতু আমি এখান থেকেই নিব। তাহলে আমি একটা নাম দিই এটার, যেহেতু এটার নাম হচ্ছে বিজি দিয়ে দেই, ব্যাকগ্রাউন্ড সংক্ষেপে মনে রাখার জন্য বা লিখতে সুবিধা হবে, বিজি লিখে দিলাম ব্যাকগ্রাউন্ড বোঝানোর জন্য। চাইলে আমরা যে কোনো নাম দিতে পারি। তাহলে বিজি লেখাটাকে সেভ করে দিলাম। নেক্সট আমাদের কাজ ছিল কি, যে আমাদের কোডে ওটাকে ইউজ করা। তাহলে ইউআরএল এর ভিতরে এখন আমাকে বলতে হবে যে আমার ফাইলের নাম কি। তাহলে আমার ফাইলের নাম ছিল বিজি। আমি যখন এই যখন বি লিখতেছি, দেখেন এখানে চলে আসছে যে আমার ফোল্ডারের ভিতরে বিজি জেপিজি নামে একটা ফাইল আছে, বিজি ডট জেপিজি। জেপিজি কি ছিল, ফাইল ফরম্যাট। আমি এটাকে যদি সিলেক্ট করে দেই, তাহলে কি দাঁড়ালো পুরো কোডটা, যে ব্যাকগ্রাউন্ডের ভিতরে আমরা কি বললাম, ব্যাকগ্রাউন্ড ইমেজ হবে এবং তার ইউআরএলটা হবে বিজি ডট জেপিজি। এখন সেভ করে দেই। সেভ করে দিলে দেখবেন এই যে আমাদের যে পেজটা ছিল, আমাদের ডান দিকে যে আউটপুটে দেখতে পাচ্ছিলাম, এখানে কিন্তু আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। এখন কিছুক্ষণ আগে যেখানে একটা সলিড কালার দেখা গেছিল, এখন একটা ছবি চলে আসছে। তার মানে আমরা চাইলে কোন একটা ব্যাকগ্রাউন্ডে ছবি ইউজ করতে পারবো। এটা কি বুঝছেন? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন যদি দেখেন এই ছবিটা কিন্তু রিপিট করতেছে, একটু যদি আমরা বড় করে দেখি এটাকে, দেখবেন যে এই একই ছবি, এটা একটা আসছে এই পাশে, আসছে একটা এখানে, একটা আসছে এই পাশে, আবার নিচে এখানে একটা আসছে, এখানে একটা আসছে। মানে আমার পেজটা যেহেতু অনেক বড়, ওই পেজের সাইজ, বাট এই ছবিটা ছোট ছিল। যে ছবিটা আমরা নিয়ে আসছি এটা মোটামুটি রেজুলেশন কম ছিল, মানে ছোট সাইজের ছবি। তার মানে পুরো পেজে যেহেতু ছবিটা ধরে নাই, সে কি করছে, অনেকগুলো ছবি এখানে একটার পর একটা বসায় বসায় পুরো স্ক্রিনটা ফিল আপ করছে। বাট আমি চাচ্ছি এরকম দেখতে ভালো লাগতেছে না, যে একই ছবি চারবার এখানে একটা 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 নিয়ে আসছে বা নিচে যে আরো নিয়ে আসছে। তাহলে আমরা কি করতে চাই, যে রিপিট করতে চাই না। আমি চাই যে ছবিটা একবারই আসুক, একটাই আসুক ছবি, রিপিট চাই না। তাহলে রিপিট যদি না চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে বলে দিতে হবে সিএসএস যে আমি ছবিটাকে রিপিট করাইতে চাই না। তাহলে আমার এখানে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড দেন হাইপেন দিয়ে আমরা লিখবো রিপিট। তাহলে ব্যাকগ্রাউন্ড রিপিট, এটার মানে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা রিপিট করতে চাই কিনা সেটা বলার জন্য। এখন ব্যাকগ্রাউন্ড যদি রিপিট করতে চাই, তাহলে আমাকে এখানে রিপিট বলে দিলে কি হবে, এই যে রিপিটের কাজটা হবে, যেটা অলরেডি হচ্ছিল আমাদের বাই ডিফল্ট। যে একই ছবি যখন ছোট ছিল সাইজটা, অনেকগুলো রিপিট করতো, এটা একটা দুইটা তিনটা সেরকম রিপিট করতো। এখন আমি যদি রিপিট না দেখতে চাই, তাহলে আমরা দিয়ে দেবো নো রিপিট। তাহলে আমরা এখানে ভ্যালু দিব নো রিপিট, মানে রিপিট চাই না। আর একটা অপশন আমরা ইউজ করি মাঝে মধ্যে, রিপিট এক্স, মানে এক্স এক্সিস বরাবর রিপিট করতে চাই। মানে আমরা আমাদের এক্সিস দুইটা, একটা হচ্ছে ভার্টিক্যাল যেটাকে এক্স এক্সিস বলি, আর একটা হচ্ছে হরিজন্টাল যেটাকে আমরা বলি ওয়াই এক্সিস। তাহলে আমি যদি চাই শুধুমাত্র আমাদের বাম থেকে ডান দিকে শুধু রিপিট করবো, তাহলে কি বলে দেবো রিপিট এক্স, শুধুমাত্র বাম থেকে ডান দিকে তুমি ফিল আপ করো পেজটা, বাট উপরের নিচে ফিল আপ করার দরকার নাই। আর রিপিট ওয়াই বললে কি হবে, উপরে নিচে শুধু ফিল আপ করো, ডানে বামে ফিল আপ করার দরকার নাই। আর যদি আমরা রিপিট বলি, তাহলে ডান দিকেও বাম দিকেও করবে, উপর নিচেও করবে, মানে সব দিকেই করবে। রিপিট মানে হচ্ছে এক্স এবং ওয়াই দুই দিকেই রিপিট করবে। আর যদি আমি চাই স্পেসিফিক এক্স এর দিকে রিপিট করে, তার মানে শুধুমাত্র এই দিকে রিপিট করবে, বাম দিক থেকে ডান দিকে রিপিট করবে।
আর যদি বলি ওয়াই রিপিট করে তার মানে উপর থেকে নিচের দিকে রিপিট করবে। আর বাট রিপিট না চাইলে আমরা ইউজ করবো নো রিপিট। তাহলে আমরা আপাতত নো রিপিটটা দিচ্ছি, নো রিপিট, যে আমি রিপিট চাই না। এখন সেভ করি, তাহলে দেখবেন রিপিট করে নাই, শুধুমাত্র একবারই ছবিটা আসছে, একটা টাইমে ছবি দেখতে পাচ্ছি, বাকিগুলা কিন্তু স্পেস ফাঁকা আসছে, কারণ যেহেতু সে ছবিটা ছোট, পুরো স্ক্রিন ধরে নাই, তার মানে একবার সে দেখায়, বাকিগুলো আর কিন্তু রিপিট করে নাই। বাট আমি যদি বলতাম যে শুধুমাত্র এক্স এ রিপিট করো, তার মানে কি হতো, যে এটার পরে এসে আরেকটা ছবি দিত এইদিকে পাশাপাশি, নিচে কিন্তু রিপিট করতো না। তাহলে রিপিট দুই দিকে করা যায়, একটা হচ্ছে এক্স এর দিকে রিপিট করা যায়, ওয়াই এর দিকে রিপিট করা যায়, অথবা নো রিপিট করা যায়। তাহলে আমরা আপাতত নো রিপিটটাই রাখলাম। নেক্সট হচ্ছে আমরা যদি চাই এই ব্যাকগ্রাউন্ডটার পজিশন চেঞ্জ করতে, ব্যাকগ্রাউন্ডটা কোথায় থাকবে, তাহলে আমরা এখানে আরেকটা প্রপার্টি ইউজ করবো, নাম দিব ব্যাকগ্রাউন্ড পজিশন। ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড পজিশনের ভিতরে আমরা যদি বলে দেই যে ব্যাকগ্রাউন্ডের পজিশন হচ্ছে সেন্টার। সেন্টার, সেন্টার মানে কি জানি, যে পেজের মাঝখানে। তাহলে আমি ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার বলে যেটাকে সেভ করি, তাহলে দেখবেন এই ছবিটা কিন্তু আমাদের পেজের মাঝ বরাবর চলে আসছে, উপরের দিকে ফাঁকা আছে, ডানে বামে ফাঁকা আছে, নিচেও ফাঁকা আছে, বাট মাঝখানে ছবিটা দেখতে পাচ্ছি। দ্যাট ইজ ব্যাকগ্রাউন্ড পজিশনটা বলে দিচ্ছি সেন্টার, যে আমাদের মাঝখান থেকে ছবিটা আসবে। এখন কেউ যদি মনে করেন যে মাঝখানে চাই না, আমি চাই হচ্ছে টপে, তাহলে লিখে দিব টপ। যদি চাই নিচে বটমে থাকবে, তাহলে লিখে দেবো বটম। তাহলে ভ্যালুটা আমরা চেঞ্জ করে দিব। তাহলে এটা হচ্ছে আমাদের প্রপার্টি বুঝলাম। তাহলে সিএসএস এর নিয়ম ছিল প্রথমে প্রপার্টি বলতে হয় যে আমি ব্যাকগ্রাউন্ড পজিশন চেঞ্জ করতে চাই, এরপরে ভ্যালু বলতে হয় যে আমি কি করতে চাই। আমি যদি টপে চাই তাহলে লিখবো টপ, বটমে চাইলে লিখবো বটম, সেন্টারে চাইলে লিখবো সেন্টার। আমি যদি চাই যে টপে এবং সেটা হবে কি লেফট সাইডে, তাহলে লিখবো টপ লেফট। যদি চাই টপে এবং ডান সাইডে, তাহলে লিখবো টপ রাইট। মানে অনেক কিছু লেখা যায়। তাহলে আমি টপ লিখে দিয়ে দেখি কি আসে, আসলে সেভ করলাম। দেখবো দেখেন উপরের দিকে ছবিটা চলে আসছে, যে উপরের দিকে কিন্তু কোনো মার্জিন নাই, একদম উপরে মিশে গেছে ছবিটা। বাট এই যে বামে ডানে নিচে কিন্তু ফাঁকা জায়গা আছে, টপ বলার কারণে এটা হয়েছে। যদি টপ না বলে আমি অন্য কিছু বলে দেখি বটম, তাহলে কি আসে দেখি একটু চেক করে। বটম লিখে যখন আমরা এটাকে সেভ করলাম, দেখেন ছবিটা নিচের দিকে মিশে গেছে, নিচের লাইন বরাবর চলে আসছে, উপরের দিকে কিন্তু ফাঁকা জায়গা এখন আছে। তার মানে আপনি ছবিটাকে কোন পজিশনে বসাইতে চান সেটা আপনি কিন্তু এখানে বলে দিতে পারেন। তাহলে আমি বলে দিলাম, ধরেন রাইট, এর সাথে সাথে বললাম টপ। তার মানে কি রাইট সাইডে যাবে এবং টপে বসবে, রাইট টপ। সেভ দিয়ে দেখি কি আসে। দেখেন ডান দিকে এবং টপে বসছে, তার মানে আপনি যদি লেফট টপ বলেন, সেন্টার সেন্টার বলেন, সবকিছু বলা যাবে। তাহলে আমি যেভাবে এখানে কমেন্ট দিব, মানে যেগুলো এখানে অ্যাভেলেবেল আছে এগুলোই কাজ করবে, এমন না যে আমি নিজে একটা দিলে কাজ করবে। যেটা অ্যাভেলেবেল দেওয়া আছে, মানে যে কমান্ড গুলো অলরেডি ডিফাইন করে দেওয়া আছে, টপ দেওয়া যাবে, বটম দেওয়া যাবে, লেফট দেওয়া যাবে, রাইট দেওয়া যাবে, সেন্টার দেওয়া যাবে, তাহলে এগুলো আমি এখানে ইউজ করলে সেইভাবে আমি ছবিটাকে দেখতে পাবো। তার মানে আপনি পজিশনটা কোথায় চান সেটা কিন্তু আপনি এখানে কন্ট্রোল করতে পারতেছেন, যেটা আমরা দেখলাম কোন অপশন দিয়ে, ব্যাকগ্রাউন্ড পজিশন অপশন দিয়ে। নেক্সট আমরা আরো কিছু প্রপার্টি দেখি। আরেকটা প্রপার্টিজ আমরা দেখি, দেখেন এখন যদি আমি এটাকে, এই ছবিটাকে যদি আমি একটু, ভেতরে ছোট আছে, আমি যদি একটু নিচে আসি স্ক্রল দিয়ে, দেখেন আমাদের ছবিটা কিন্তু কি হচ্ছে, নড়তেছে না একটু। আমি যদি বড় স্ক্রিনে দেখাই তাহলে আমরা হয়তো বুঝতে সুবিধা হবে আরো, যে আমাদের যে ব্রাউজারটা ওপেন করেছিলাম ওই ব্রাউজারে যে আউটার ব্রাউজারে যাই, এটাকে একটু বড় করে দেখাই। তাহলে যদি আমাদের পেজে অনেক কিছু লেখা থাকে, ধরেন আমাদের এখানে আরো কিছু লেখা আছে, তাহলে বুঝবো কি যে আমাদের এইচটিএমএল পেজে আরো যদি কিছু লেখা থাকে, তাহলে পেজটা বড় হলে আমরা বুঝতে পারবো যে কি আসতেছে। তাহলে এখানে আমি একটা নতুন প্যারাগ্রাফ নিচ্ছি পি ট্যাগ দিয়ে। একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম যার ভিতরে আমি কিছু লিখবো। তাহলে অনেক সময় দেখা যাচ্ছে আমরা লিখবো কি সেটা হয়তো পাচ্ছি না, কারণ যেহেতু আমরা ডামি কাজ করতেছি, আমরা তো আসলে অ্যাকচুয়াল কোনো ওয়েব পেজ ডিজাইন করতেছি না, তার মানে আমরা কিছু ডামি টেক্সট নিয়ে কাজ করতেছি। এই জন্য ডামি টেক্সট লেখার একটা সহজ নিয়ম হচ্ছে, আমি যে লরেম কথাটা লিখি, লরেম, এই লরেম লেখার পরে, এই লরেম লেখলে দেখেন অটোমেটিক কিছু লেখা আমাকে সে দিয়ে দিচ্ছে, মানে এটাকে বলে ডামি টেক্সট। তাহলে আমরা যখন মানে ডেভেলপমেন্ট বা ডিজাইনের কাজ করি, মাঝে মধ্যে দেখবেন ওয়েব পেজের ভিতরে এরকম ডামি টেক্সট থাকে কিছু। তাহলে এই ডামি টেক্সট গুলো আমরা কিন্তু প্র্যাকটিস পারপাস ইউজ করতে পারি। তাহলে আমি যদি এরকম আরো কিছু নিয়ে নিতাম, যে লরেম লেখার পর এখানে আমরা বলে দিতাম যে কতগুলো চাই, যে লরেম, এরপরে যে আমরা স্টার্ট দিয়ে বলতাম যে এখানে চাই 50। দেখেন একটু বড় সাইজের একটা প্যারাগ্রাফ চলে আসছে, আমরা অনেক বড়। সেভ করে দিই, স্টাইল পেজটাকেও সেভ করি। আমি যদি এখন আমার আউটার ব্রাউজারে দেখে আপনি তাহলে বুঝবেন। দেখেন এই যে ছবিটা এখন আমি যখন এই যে স্ক্রোল করতেছি ছবিটাকে, দেখেন দেখা যাচ্ছে কি, স্ক্রিন দেখতে পাচ্ছেন বলেন তো?
জি স্যার, দেখতে পাচ্ছি। ছবিটা বলেছিলাম কি টপ রাইট, দেখেন টপে এবং রাইট সাইডে আমার ছবিটা দেখা যাচ্ছে, এই কোনায় টপ রাইটে ছবিটা দেখা যাচ্ছে। বাট আমি যখন, যেহেতু অনেক লেখা আছে পেজে, আমি যখন স্ক্রোল বার দিয়ে নিচে আসতেছি তখন কিন্তু আর ছবিটা দেখা যাচ্ছে না। তার মানে হচ্ছে ছবিটা স্ক্রোল হচ্ছে, মানে নিচে চলে গেলে ছবিটা দেখতে পাচ্ছি না। বাট আমি যদি চাই যে না, ছবিটা কি হবে, স্ক্রোল হবে না, সেক্ষেত্রে আমরা প্রপার্টি অ্যাড করতে পারি। তাহলে আমি যদি এখানে ওটা করতে চাই, তাহলে আমি আবার চলে গেলাম আমার সিএসএস এ। এখানে যে আমরা বলে দেই যে ব্যাকগ্রাউন্ড, এটাও ব্যাকগ্রাউন্ডের প্রপার্টি, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, এটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। এটা বলা যায় কি ফিক্সড বলা যায় এবং স্ক্রোল বলা যায়, স্ক্রোল এবং ফিক্সড। আমি ফিক্স দিয়ে দেখি কি হয় আসলে। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট দিলাম ফিক্সড, এরপরে সেভ করলাম। এরপর যদি আমরা দেখি, একটু আমরা বড় স্ক্রিনটায় যাই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। এই যে এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি এবং নিচের দিকে আসি, দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ওই যে পজিশনে ছিল ওই পজিশনে কিন্তু ফিক্সড আছে, দেখতে পাচ্ছেন কি? লেখা আমার মুভ করতেছে, বাট ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ওই জায়গায় স্টিল বসে আছে, তাই না? তাই কিনা? হ্যাঁ জি স্যার। মানে ছবিটা কিন্তু এখন আর স্ক্রোল হচ্ছে না, ছবিটা কিন্তু হারাই যাচ্ছে না, ছবিটা আছে এখানে, এখানে দেখা যাচ্ছে যে ছবিটা এই কোনায় ছিল এখানেই আছে, বাট লেখাগুলো তার উপর থেকে দেখা যাচ্ছে। এই ব্যাপারটাকে আমরা বলছি ব্যাকগ্রাউন্ডটা ফিক্সড। আমি এটাকে ফিক্স করে দিলাম যে ব্যাকগ্রাউন্ডটা তোমার স্টিল যেখানে পজিশনে ছিল ওই পজিশনই থাকবে, উপরের লেখাগুলো তুমি আপ ডাউন করো, যা খুশি করো, কোনো সমস্যা নাই। বাট আমি যদি ফিক্স কথাটা না লিখতাম তাহলে ব্যাপারটা কি দাঁড়াইতো, স্ক্রোল, যে স্ক্রোল করলে ছবিটা অটোমেটিক উপরের দিকে চলে যাবে, অথবা নিচে নিচে আসলে নিচের দিকে চলে আসবে। তার মানে স্ক্রোল এবং ফিক্স দুইটা অপশন ইউজ করতে পারি আমরা এখানে। যে ব্যাকগ্রাউন্ডটা কি আমরা ফিক্স রাখতে চাই তাহলে লিখবো ফিক্সড, আর না রাখতে চাইলে কিছুই লিখবো না, এই এটা লিখবোই না তখন, তাহলে অটোমেটিক কি হবে, স্ক্রোলটা ইউজ হবে। তাহলে এখানে স্ক্রোলও দেওয়া যায়, বাট স্ক্রোলটা হচ্ছে বাই ডিফল্ট, না দিলেও অটোমেটিক স্ক্রোলটাই সে কাজ করে। এখন যদি আমি সেভ করে দেই স্ক্রোল দেওয়ার পরে, তখন দেখবেন আমাদের কিন্তু এই ছবিটা আর ওখানে ফিক্স থাকতেছে না, আমরা নিচে চলে আসছি, ছবিটা উপরে চলে গেছে। তার মানে বাই ডিফল্ট কাজ করে স্ক্রোল, আর যদি চাই ফিক্স করতে তাহলে ফিক্স কথাটা লিখে দিতে হবে। এরপরে আমরা বলতে পারি যে এই ব্যাকগ্রাউন্ড ছবিটার সাইজ কতটুকু হবে। আমাদের দেখা যাচ্ছে সাইজটা কিন্তু খুব বড় না, এক পাশে কোনায় বসেছিল, তাহলে যদি সাইজটা দিতে চাই তাহলে আমাকে এখানে বলে দিতে হবে ব্যাকগ্রাউন্ড সাইজ। ব্যাকগ্রাউন্ড সাইজের ক্ষেত্রে আমরা যদি এখানে একটা হাইট উইথ বলে দেই যে কতটুকু হাইট হবে কতটুকু উইথ হবে, আমি বললাম যে ব্যাকগ্রাউন্ডের হাইট হবে হচ্ছে ধরেন 300 পিক্সেল, হাইট উইথ হবে 300 পিক্সেল, 300 বাই 300 এই সাইজের ব্যাকগ্রাউন্ড ছবিটা হবে। তাহলে ওই সাইজে সে ছবিটাকে নিয়ে আসবে। এবং আমরা আরেকটা কাজ করি যে ব্যাকগ্রাউন্ড পজিশনটাকে সেন্টার দিয়ে দিই, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে যে মাঝখানে আসে কিনা, সেন্টার। ব্যাকগ্রাউন্ড পজিশন বলে দিলাম সেন্টার, আর ব্যাকগ্রাউন্ড সাইজ বলে দিলাম 300 300। এখন দেখি কি আসে। স্ক্রোলটাকে আমরা বাদ দিয়ে বলে দিলাম ফিক্সড, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট থাকবে ফিক্সড, এটার পজিশনটা হবে সেন্টার, এবং তার সাইজ হবে 300 বাই 300। এখন যদি আমরা রান করি তাহলে দেখেন একদম মাঝখানের পজিশনে সেটা চলে আসছে এবং সাইজ 300 বাই 300তেই আসছে। আমি যদি বড় বলতাম তাহলে আরো বড় দেখাইতো, এবং এটা ফিক্সড, ওই পজিশনে সে ফিক্সড আছে, আমরা কিন্তু ওটার উপর থেকে লেখা মুভ করতে পারতেছি। তাহলে আমরা চাইলেই কিন্তু পজিশনটা কোথায় চাই, ফিক্স চাই কিনা, কোন সাইজে চাই, সবকিছুই বলে দিতে পারি। এখানে এখানে আরেকটা কথা বলা যায়, আমরা যদি এরকম সাইজ না বলে আমরা যদি এখানে বলে দিতাম ব্যাকগ্রাউন্ড সাইজ অটো, তাহলে অটো মানে কি বাই ডিফল্ট যে সাইজটা আছে পিকচারে এটাই হয়তো শো করতো। আমি একটু সেভ করে দেখি কি কাজ করে। রান করে দেখবেন যে আমাদের ছবিটা ডিফল্ট যে সাইজ ছিল ছবির, ওই ছবিটার সাইজই সেখানে দেখাচ্ছে, অটোমেটিক একটা সাইজ দেখাচ্ছে, মানে যেটা ডিফল্ট সাইজ ছবি। বাট আমি যদি বড় করে দিতে চাই যে 500 বা 500, তাহলে একটু বড় সাইজে দেখাবে। তাহলে আমরা আসলে এই জিনিসগুলো এখানে চেঞ্জ করতে পারি, যে ব্যাকগ্রাউন্ডের সাইজ কেমন হবে, অ্যাটাচমেন্টটা কি ফিক্সড হবে কিনা, ব্যাকগ্রাউন্ডের পজিশনটা কোথায় হবে, ব্যাকগ্রাউন্ড গুলোকে রিপিট করবো কিনা, বা ব্যাকগ্রাউন্ডে কি আমি ছবি দিতে চাই কিনা, তাহলে এই জিনিসগুলোকে আমরা এই ব্যাকগ্রাউন্ড প্রপার্টি থেকে ইউজ করব। নেক্সট আমাদের, তাহলে আমরা এটা দেখে ফেলছি, আমরা আপাতত বডির এই অংশটুকু আর দেখতে চাই না। তাহলে আমি এগুলোকে একটু যদি রিমুভ করতে চাই, তাহলে আমাদের বলেছিলাম যে এটাকে আমরা কমেন্টস করে রাখতে পারি, যেমন এই যে প্যারাগ্রাফটা একটা আমরা কমেন্টস করে রেখেছি, এটাকে আমরা কমেন্টস করে রাখতে পারি যে ব্যাকগ্রাউন্ডের ব্যাপারটা দেখা হয়ে গেছে, আমরা এটাকে কমেন্টস করে রাখবো। তাহলে কমেন্টস করার নিয়ম হচ্ছে আমাদের, আমি যদি এই পুরো অংশটা কমেন্টস করতে চাই একসাথে, তাহলে একটা নিয়ম ছিল যে শুরুতে আমার কি করতে হয়, এটা বলতে হয় যে একটা ফরওয়ার্ড স্ল্যাশ স্টার, এখানে বলতে হবে বডির কথার আগে, আর এইখানে এসে বলতে হবে স্টার ফরওয়ার্ড স্ল্যাশ। তার মানে এই পুরো অংশটাকে তখন সে কি করবে, কমেন্টস করে দেবে, মানে এখানে বলতে হবে যে যেখানে ব্র্যাকেট শেষ। বাট আমি যদি পুরোটাকে সিলেক্ট করে, আমাদের ভিএস কোডে একটা শর্টকাট আছে, যেমন আমি কন্ট্রোল চেপে ধরে ভিএস কোডে আমি যদি এই যে ফরওয়ার্ড স্ল্যাশ বাটনে প্রেস করি, তাহলে দেখেন অটোমেটিক ওই অংশটুকু সে কমেন্টস করে দিছে।
অটোমেটিক আমার এই যে শুরুতে একটা বসাই দিচ্ছে এরকম স্ল্যাশ স্টার, আর লাস্টে বসাই দিচ্ছে স্টার স্ল্যাশ। তাহলে কিভাবে করলাম, জাস্ট সিলেক্ট করলাম পুরো অংশটা যেটাকে কমেন্টস করতে চাই, তারপরে ভিএস করে থাকা অবস্থা, আমি ভিএস করে কোড করতেছি, ভিএস করে একটা ভিএস করে একটা বেনিফিট, জাস্ট ভিএস করে এটা অ্যালাউ করতেছে এইভাবে কমেন্টস করার, শর্টকাট করে দিছে আমার জন্য। তো আমি এটা সিলেক্ট করে কি করব, কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে ফরওয়ার্ড স্ল্যাশ বাটনে প্রেস করার সাথে সাথে দেখেন এটা কমেন্টস হয়ে গেছে। আবার যদি কমেন্টটা আউট করতে চাই তাহলে আবার এটাকে সিলেক্ট করব, আবার কন্ট্রোল ধরে ফরওয়ার্ড স্ল্যাশে চাপ দিলে দেখেন কমেন্টটা আউট হয়ে গেছে, মানে কমেন্টটা এখন কিন্তু নাই, এখন আমাদের এই কোড কাজ করবে। আবার দিতে চাইলে সিলেক্ট করার পর কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ, এখন আর কাজ করবে না। এখন একটু দেখি সেভ করে, দেখবেন যে আমার ব্যাকগ্রাউন্ডটা সব চলে গেছে, কেন ব্যাকগ্রাউন্ড এখন আর কাজ করতেছে না, ব্যাকগ্রাউন্ড অফ করে দিয়েছি আমরা। তাহলে এটাকে কমেন্টস আউট করে ফেললাম। ওকে, তাহলে আমরা আমাদের সিএসএস ফাইলে ব্যাক করি, আমরা সিএসএস টাকে একটু ক্লিন করে নিই। এখানে অনেক লেখা চলে আসছে যেগুলো আমরা কপি করে নিয়ে আসছিলাম, এত লেখা আমাদের দরকার নাই। আমি জাস্ট এই অংশটা পুরোটা ক্লিন করে দিচ্ছি, বডিটা একদম ক্লিন করে ফেলছি। যত লেখা ছিল সবগুলোকে আমরা সিলেক্ট করে এটাকে ফেলে দিব, জাস্ট আমাদের বডি ট্যাগটা থাকবে। ওকে, বডি থাকার পরে আমরা কি করতেছি, এখানে জাস্ট একটা হেডিং নিচ্ছি, মানে ক্লিন থাকলে সুবিধা হবে, দেখতে সুবিধা হবে আমাদের জন্য, যে ক্লিয়ার আছে। আসলে একটা হেডিং নিচ্ছি, নাম দিলাম হেডিং 2, ধরেন H2, এবং হেডিং 2 এর ভিতর আমরা লিখে দিলাম যে ওয়েব প্রোগ্রামিং ক্লাস, ওয়েব প্রোগ্রামিং ক্লাস। এখন এটাকে আমরা কিছু স্টাইলিশ করতে চাই, এটাকে নিয়ে কিছু স্টাইল করতে চাই। এখন আমরা বলছিলাম যে আমি চাইলে এই সরাসরি H2 কে ধরেও স্টাইল করতে পারি স্টাইল ফাইলে, যে অথবা চাইলে আমরা কি করতে পারি, H2 এর জন্য একটা আইডি বলে দিয়ে সেটাকে ধরেও করতে পারি, H2 কে দিয়ে একটা ক্লাস বলে দিয়ে সেটা দিয়েও করতে পারি। তাহলে অনেকভাবে এটাকে নিয়ে কাজ করা যায়। তাহলে আমরা ধরে একটা ক্লাস নিয়ে করি, যেহেতু ক্লাস নিয়ে করাটাই হচ্ছে আসলে আমরা যখন প্রফেশনালি কাজ করবো তখন সেটা ক্লাসটাই বেশি ইউজ হয়, সব থেকে বেশি ইউজ হয় ক্লাস প্রপার্টিটা। তাহলে আমি H2 একটা ক্লাস দিয়ে দিলাম, ধরেন এখানে ক্লাস, এটা নাম দিলাম যেহেতু এটা H2, তাহলে আমাদের মনে রাখার সুবিধার জন্য বললাম হচ্ছে হেডিং 2। আপনি চাইলে অন্য কিছু দিতে পারেন, কোনো আপত্তি নাই। জাস্ট আমি যেহেতু 2 হেডিং, তাহলে হেডিং 2 বললে বুঝাবো এটা 2 নম্বর হেডিং, হেডিং 1 দিয়ে হয়তো বুঝবে 1 নম্বর হেডিং, ওইভাবে নাম দিতে পারি আমরা যদি চাই। এটা নাম দিলাম হেডিং 2। এখন এই হেডিং 2 কে আমি কিছু স্টাইল করতে চাই, তাহলে আমাকে যেতে হবে অবশ্যই কোথায়, আমাদের এই যে স্টাইল ডট সিএসএস ফাইলে, এখানে যে আমাদের বলতে হবে। তাহলে এখানে যে আগে থেকে যে হেডিং গুলো দেওয়া ছিল আমি এগুলোকেও ফেলে দিই, যে এই ফাইলে যা ছিল এগুলো ফেলে দিলাম, আমরা নতুন ভাবে লিখবো। হেডিং 2 এর জন্য আমি একটা স্টাইল দিতে চাই, বাট আমরা হেডিং 2 এর একটা ক্লাসের ভিতরে লিখছিলাম, এটার নাম ছিল হেডিং 2 ক্লাস। তার মানে ক্লাসকে যখন আমরা ডিফাইন করবো এখানে, কিভাবে শুরু করব বলেন তো কেউ একজন, ক্লাসের স্টাইল শুরু করব কিভাবে? স্যার ডট দিয়ে। ডট দিয়ে। তাহলে ফার্স্ট একটা ডট দিলাম, ডট দেওয়ার পরে আমার নাম লিখতে হবে, ক্লাসের নাম ছিল হেডিং 2, তাহলে আমি লিখে দিব হেডিং 2, জাস্ট আমাদের সিলেক্ট হয়ে গেল। দেন হেডিং 2 তে আমরা কি কি চাই সেই কথাটা এখানে বলবো। ধরেন আমি হেডিং 2 তে প্রথমেই চাই যে হেডিং 2 এর চারদিকে একটা বর্ডার হবে, বর্ডার মানে এই হেডিং 2 লেখার চারদিকে একটা বাউন্ডারি হবে, তাহলে এটাকে আমরা বর্ডার বলি। তাহলে আমি যদি একটা বর্ডার দিতে চাই তাহলে আমি লিখবো বর্ডার, বর্ডার। এখন বর্ডার দেওয়ার পরে আমি যে একটা ক্লোন দিব, তাহলে বর্ডারটা কি, তার প্রপার্টি, যে আমি একটা বর্ডার দিতে চাই। বর্ডার মানে চারদিকে একটা বাউন্ডারি ব্যাপারটা বোঝাচ্ছে, তাহলে বর্ডার দিতে চাই। এখন বর্ডারের ভিতরে কি কি জিনিস চাই, এখন বর্ডারের ভিতরে কি কি দেওয়া যেতে পারে, একটা দেওয়া হবে বর্ডারের উইথ কতটুকু হবে, মানে বর্ডারটা কতটুকু চওড়া হবে। আমরা যদি বলে দেই যে বর্ডারটা চওড়া কতটুকু হবে, তাহলে আমরা এখানে এরকম বলতে পারি বর্ডার হাইপেন দিয়ে আমরা বলতে পারি উইথ, বর্ডার উইথ, বর্ডার হাইপেন উইথ, এর মানে হচ্ছে বর্ডারটা চওড়া কতটুকু। তো বললাম বর্ডার চওড়া হবে হয়তো 2 পিক্সেল, 2 px। এরপর যেটাকে সেভ করি দেখবেন 2 পিক্সেল সাইজে একটা বর্ডার হওয়ার কথা, বাট আমি দেখতে পাচ্ছি না কিছুই। আমি যে 2 পিক্সেলের বর্ডার বলছি, বর্ডার দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? এই বর্ডারটা কোন কালে দিয়ে হবে সেটা তো বলি নাই। বর্ডার হবে বলছি 2 পিক্সেল, বাট কোন কালে দিয়ে হবে সেটা বলি নাই, এই জন্য দেখা যাচ্ছে না। তাহলে দেখেন সবকিছু বলে দিতে হয় আমাকে। তাহলে আমি যখন বলে দেই যে বর্ডারটার কালার কি হবে, তাহলে আমি দেখতে পাবো যে 2 পিক্সেলের একটা বর্ডার চলে আসছে। লিখে দেই বর্ডার কালার। তাহলে বর্ডার কালার যখন বলবো যে বর্ডার কালারটা হবে রেড, এখন কিন্তু বর্ডারটা দেখা যাবে। যখনই আমি এটাকে সেভ দিচ্ছি দেখেন আমাকে কিন্তু একটা বর্ডার দেখানো উচিত। রেড বলার পরে সে দেখাচ্ছে? দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? তাহলে বর্ডার উইথ বললাম 2 পিক্সেল এবং কালার বললাম রেড। আমরা কোথায় বলতেছি? হেডিং 2 তে, HADING 2। আমরা সিএসএস ফাইলে যাই, এখানেও হেডিং 2ই বলা আছে। ওকে,
ক্লাসে হেডিং টু বলা আছে, সেম ইউজ করেছি আমরা। আচ্ছা, বর্ডার উইথ বললাম, বর্ডার কালার বললাম। ওকে, নেক্সট আমাকে আরেকটা প্রপার্টি বলে দেখি, সেটা হচ্ছে যে বর্ডারটা আসলে যে বললাম লাল কালি দিয়ে হবে এবং 2 পিক্সেল হবে, দুইটাই সে বুঝছে, বাট আমার বর্ডারটা কোন স্টাইলে হবে সেটাও বলতে হয়। তাহলে সেটা যে বলবো কি, বর্ডার স্টাইল। বর্ডার স্টাইল নামে একটা অপশন আছে, বর্ডার স্টাইল, এই যেটা নিব। বর্ডার স্টাইল দেখেন, বর্ডার যে স্টাইলের সবচেয়ে নর্মাল স্টাইলটা হচ্ছে সলিড স্টাইল, সলিড সলিড। এখন দেখি দেখাই কিনা কিছু। এখন দেখেন এই 3টা প্রপার্টি বলার পরে সে বর্ডার টানস। তার মানে দেখেন একটা কাজ করার জন্য আমাকে কয়টা কাজ করতে হলো, আমাকে প্রথমে বলতে হয়েছে কি যে আমি কতটুকু চওড়া বর্ডার চাই, বলছি 2 পিক্সেল। দেখেন একটু মোটা আসছে, আমি যদি 2 পিক্সেলের পরিবর্তে 5 পিক্সেল দিই দেখেন আরো মোটা আসবে। একটা সেভ করি, 5 পিক্সেল দেওয়ার পরে, 5 পিক্সেল দেওয়ার পরে আমরা এটা সেভ করলাম, দেখেন আরো মোটা হয়ে গেছে, যেহেতু 5 পিক্সেল, 2 পিক্সেল থেকে আরো মোটা। যদি 10 পিক্সেল দেন তাহলে আরো মোটা হবে। তার মানে আপনি কতটুকু মোটা চান বর্ডারটা, সেটা প্রথমে বলবেন বর্ডার উইথ প্রপার্টি দিয়ে। এরপরে বলবেন যে বর্ডারটা কোন কালে দিয়ে চান, লাল বললে লাল কালি, যদি বললাম ব্লু তাহলে আমার কি হবে, ব্লু কালি দিয়ে দেখাবে। তাহলে আমি এটা চেঞ্জ করে হয়তো বললাম ব্লু। এখন সেভ করলে দেখেন কালিটা ব্লু কালি দিয়ে বর্ডারটা দেখাচ্ছে। এরপরে বললাম বর্ডার স্টাইলটা কি হবে, সলিড হবে। সলিড না বলে আর কি বলা যায়, আমি যদি বলতাম ডটেড। ডটেড বললে ব্যাপারটা কি দাঁড়ায়, দেখেন আমাদের বর্ডারটা কিন্তু এখন ডট 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 দিয়ে ফোটা ফোটা দিয়ে এরকম একটা বর্ডার তৈরি করছে। আগে ছিল একটা সলিড লাইন দিয়ে, এখন ডট ডট দিয়ে করছে, যেহেতু ডটেড বলছে এই জন্য ডট ডট লাইন। আর ডটেড না বলে যে আপনাদের ড্যাশ বলতেন, ড্যাশড, তাহলে কি হয়তো ড্যাশ ড্যাশ লাইন দিয়ে সে করতো। আগে ছিল ডট ডট লাইন, এখন বলছে ড্যাশ ড্যাশ লাইন। তাহলে যাই বলতেছি আমরা ওইভাবেই সে আমাকে দেখাচ্ছে। আমি যদি বললাম ডাবল, ডাবল, তাহলে কি হবে, ডাবল একটা বর্ডার দেখাবে। তার মানে দেখেন সবকিছুই যেভাবে বলতেছেন এভাবেই করতেছে। তাহলে 3টা প্রপার্টি ইউজ করলাম বর্ডার দেওয়ার জন্য। একটা উইথ প্রপার্টি, যে কতটুকু চওড়া চাই বর্ডারটা সেটা বলবো। কালার প্রপার্টি, যেখান থেকে বলবো বর্ডারটার কালার কিরকম হবে। এন্ড বলতে হবে বর্ডার স্টাইলটা কেমন হবে। এখন এই 3টা বলা তো একটু ডিফিকাল্ট আমাদের ক্ষেত্রে, এটা বারবার একই জিনিসের জন্য 3বার বললাম। তাহলে এই জন্য একটু শর্টকাট আছে, যে আমরা শর্টকাটে কিভাবে বলবো, শুধু আমরা লিখবো বর্ডার, শুধু লিখবো বর্ডার। এরপরে ক্লোন দিয়ে আমরা এখানে বর্ডারের যতগুলো যাই একসাথে বলে দিব। প্রথমে আমাকে যেটা বলতে হবে সেটা হচ্ছে বর্ডারের উইথটা কতটুকু হবে। তাহলে আমি বললাম প্রথমেই ধরেন 5 পিক্সেল, এটা কি জিনিস, এটা উইথ। তারপর আমাকে প্রথমটা বললাম উইথ, দেন আমাকে বলতে হবে বর্ডার স্টাইল কেমন হবে, আমি বললাম সলিড। সলিড, যে আমার সলিড বর্ডারটা হবে। এরপর বলবো বর্ডারের কালার কিরকম হবে, বললাম যে গ্রিন। তাহলে দেখেন 3টা জিনিস আমরা একসাথে বললাম, তাহলে এটাকে বলে শর্ট হ্যান্ড নোটেশন, মানে শর্ট হ্যান্ডে বলা। মানে ফলে কি হচ্ছে, আমাকে 3টা কমান্ড আলাদা করে না লিখে শুধুমাত্র বর্ডারটা বলে বললাম যে তার স্টাইলটা মানে তার পিক্সেল কতটুকু হবে, সলিড নাকি ডটেড বা ড্যাশ হবে সেটা বলবো, দেন কালারটা কি হবে। এখন যদি সেভ দেই দেখেন এই যে এখন কিন্তু বর্ডারটা অ্যাপ্লাই হয়ে গেছে। তাহলে আমরা যখন আসলে প্র্যাকটিক্যালি করবো আমরা এইভাবে শর্ট হ্যান্ড নোটেশন ইউজ করবো, আলাদা আলাদা ইউজ করার দরকার নেই। বোঝানোর জন্য বললাম যে আলাদা করেও বলতে পারি যে উইথ কতটুকু হবে, স্টাইলটা কেমন হবে, কালারটা কেমন হবে, আলাদা করেও চাইলে বলতে পারেন। অথবা চাইলে একসাথে বলে দিতে পারেন যে আমার এটা হবে তার উইথ, এটা তার স্টাইল, এটা তার কালার। তাহলে এইভাবে করে আমরা বর্ডার দিতে পারবো কোনো একটা প্রপার্টির নিচে, তার চারদিকে এরকম বর্ডার দিতে পারবো। নেক্সট আমরা যেটা দেখবো সেটাকে আমরা বলি হচ্ছে বর্ডার রেডিয়াস। দেখি বা বর্ডার রেডিয়াস ব্যাপারটা কি, আমি লিখলাম বর্ডার রেডিয়াস, এই প্রপার্টিটা ইউজ করবো। বর্ডার রেডিয়াস মানে হচ্ছে আমরা মাঝে মধ্যেই দেখি যে কোথাও কোথাও যখন আপনারা বর্ডার দেখেন আপনারা দেখবেন যে এই যে কণাগুলো আছে, বর্ডারের কণাগুলো বলতেছি আমরা, আমি যদি একটু মার্ক করি, এই কণাগুলো একটু দিয়ে খেয়াল করেন। এই যে কণাগুলো আছে আমাদের বর্ডারের যে 4টা কণা, মাঝে মাঝে দেখেন এই কর্নারটা অনেক সময় রাউন্ড শেপে থাকে। অনেক ক্ষেত্রে বিভিন্ন বাটন টাটন ক্ষেত্রে দেখেন একটু যে এরকম এরকম একটা রাউন্ড শেপে একটা বাটন থাকে, মানে এই কণাগুলো এরকম রাউন্ড শেপে থাকে। তাহলে এই যে কণাটা কতটুকু রাউন্ড করতে চাই, এই জিনিসটাকে আমরা বলি বর্ডার রেডিয়াস অপশন দিয়ে। তাহলে বর্ডার রেডিয়াস অপশনের কাজ হচ্ছে এই কণাগুলো নিয়ে কাজ করা। আমি যদি বলতে চাই যে বর্ডার রেডিয়াস, বলে দিলাম কি 10 পিক্সেল, ধরে দেখেন 10 পিক্সেল দিলে কি আসে দেখি। 10 পিক্সেল বলে যদি এটাকে সেভ করি তাহলে দেখবেন কণাগুলোকে একটু রাউন্ড হয়েছে দেখা যাচ্ছে কি। জি স্যার, দেখা যাচ্ছে। তার মানে আমি যদি এখানে আরো বাড়াই 30 পিক্সেল, তাহলে দেখবে আরো রাউন্ড হয়ে যাবে, আরো রাউন্ড হয়ে গেছে এই পাশ কণাগুলো। তার মানে আমি বর্ডার রেডিয়াস দিয়ে কি করতে পারবো, যে আমি আসলে কণাগুলোকে কিভাবে চাই সেটাকে কন্ট্রোল করতে পারবো। এখন
এখানে যেমন পার্সেন্টেজ মানে এই যে পিক্সেল দিয়ে বলা যায়, আমার পার্সেন্টেজও দেওয়া যায়। আমি যদি এখানে বলতাম 50%, 50%, এটা দিলে কি হয় আসলে? 50% দিলে ব্যাপারটা হচ্ছে এটা একটা এরকম ওভেলের মতো হয়ে গেছে। তাহলে কোন একটা কিছুর বর্ডার রেডিয়াস 50% দিলে এটা ওভেল হচ্ছে কেন? যেহেতু আমাদের লেখাটা এরকম আছে। আমি যদি একটা স্কোয়ার শেপ নিয়ে 50% দিতাম তাহলে আমাকে একটা রাউন্ড শেপ চলে আসতো, ব্যাপারটা এরকম। বাট এটা যেহেতু লেখা ছিল এই জন্য এটা ওভেল শেপে চলে আসছে। তার মানে আমরা রেডিয়াসকে চেঞ্জ করে তো করতে পারি এরকম পার্সেন্টেজ দিয়ে যে কত পার্সেন্ট চাই, অথবা বলতে পারি কত পিক্সেলের চাই। তাহলে এটা দেখলাম বর্ডার রেডিয়াস প্রপার্টি, যেটা দিয়ে আমরা বর্ডারটাকে কতটা শেপে চাই, রাউন্ড শেপে, সেটা বলে দিতে পারি। তাহলে আমরা এটাকে আবার নর্মাল করে ফেলি, এতটা দরকার নেই আমাদের, তো 10 পিক্সেল দিয়েই থাকুক, 10 পিক্সেল থাকুক। আর আমরা ব্যাকগ্রাউন্ড দিই, যেহেতু ব্যাকগ্রাউন্ডটা দেখলে একটু সুন্দর লাগবে, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড দিই। তাহলে ব্যাকগ্রাউন্ড দিলাম কি একটা সলিড কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার একটা সলিড কালার দিয়ে দিই এরকম। এখন সেভ করে দিলে এরকম একটা আমাদের আউটপুট দেখা যাচ্ছে। এখন আমরা এখানে আরো কিছু কাজ করবো, ধরুন এই যে টেক্সট ওয়েব প্রোগ্রামিং ক্লাস এটা লেখা আছে, এটা কিন্তু আমাদের দেখা যাচ্ছে এই যে একদম বাম সাইড থেকে আছে। এটা যদি মাঝখানে নিতে চাই, একটা প্রপার্টি বলছিলাম গত ক্লাসে, মনে আছে কারো? হ্যাঁ স্যার, অ্যালাইন। তাহলে আমাদের কি বলতে হয় এখানে? তাহলে প্রপার্টিতে আমাদের শুরু করতে হবে টেক্সট অ্যালাইন, তাই না? টেক্সট অ্যালাইন। তাহলে আমাকে টেক্সট অ্যালাইন লিখে যদি সেন্টার বলে দেই, তাহলে সেক্ষেত্রে কি হবে, আমাদের এই যে টেক্সটটা সেন্টার অ্যালাইনমেন্ট হয়ে গেছে। তাহলে আমরা চাইলে এটাকে সেন্টারে নিতে পারবো। এখন আমি যদি চাই যে ওয়েব প্রোগ্রামিং যে লেখাটা আছে, এই লেখার এই যে উপরের দিকে এবং নিচের দিকে একটু ফাঁকা বেশি থাকুক, মানে বক্সটা একটু বড় থাকুক, এই বক্সের ভিতরের দিকে থাকবে ওয়েব প্রোগ্রামিং লেখা। বাট এখানে দেখা যাচ্ছে যে ওয়েব প্রোগ্রামিং এর সাথে বক্সটার ভিতরে কোনো মানে স্পেস, এক্সট্রা স্পেস নাই। তাহলে আমি চাই যে ওয়েব প্রোগ্রামিং যে কথাটা লেখা আছে তার উপরের দিকে এবং তার নিচের দিকে একটু এক্সট্রা স্পেস চাই, যাতে দেখতে একটু কমফোর্ট ফিল হয়, তাই না? তাহলে এই ক্ষেত্রে যে প্রপার্টিটা আমরা ইউজ করি এটাকে বলি আমরা প্যাডিং প্রপার্টি। প্যাডিং, প্যাডিং মানে হচ্ছে কোনো একটা লেখার ডানে বামে উপরে নিচে যদি কোনো এক্সট্রা স্পেস চাই, আমরা এক্সট্রা জায়গা চাই, ওই ব্যাপারটার নাম হচ্ছে প্যাডিং। তাহলে একটু দেখি প্যাডিংটা কিভাবে কাজ করে। তাহলে আমি এখানে যদি জাস্ট প্যাডিং প্রপার্টি দিতে চাই এই চনের ভিতরে, তাহলে আমি লিখে দেবো প্যাডিং। এখন প্যাডিং আপনি কোন দিকে দিতে চান সেটা কিন্তু আলাদাভাবে বলা যায়। যেমন আমি যদি বলি যে উপরের দিকে চাই, তাহলে শুধু বলবো প্যাডিং টপ। প্যাডিং টপ মানে হচ্ছে এই ওয়েব প্রোগ্রামিং লেখার উপরের দিকে একটু জায়গা ফাঁকা হবে। তাহলে আমি যদি টপে বলে দিই যে টপে 20 পিক্সেল পরিমাণ জায়গা আমাকে ফাঁকা দেখাও, দেখি কি হয়। এটাকে যখন আমি সেভ করতেছি, দেখেন ওই ওয়েব প্রোগ্রামিং লেখাটা উপরের দিকে একটু ফাঁকা জায়গা হয়ে তারপর ওয়েব প্রোগ্রামিং লেখা দেখতে পাচ্ছি। তার মানে এখানে 20 পিক্সেল জায়গা সে আমাকে উপরের দিক থেকে ছেড়ে দিছে, বক্সটা একটু বড় হয়ে গেছে দেখতে। তার মানে প্যাডিং মানে হচ্ছে লেখার উপরে নিচে ডানে বামে যে জায়গাটা, এটাকে আমরা প্যাডিং বলি। তাহলে 20 পিক্সেল উপরে বলার কারণে এটা হয়েছে। এখন যদি নিচেও চাই তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারতাম, আরেকটা যদি বলি যে প্যাডিং বটম। বটম বলে দিলাম যে ধরেন 30 পিক্সেল, আর একটু বেশি সাইজ হবে তখন নিচের দিকে। যদি 20 বলেন তাহলে সেম হবে, তাহলে 30 বললে সেভ করে দেন, দেখেন নিচের দিকে 30 পিক্সেল জায়গা সে ছেড়ে দিচ্ছে। উপরে যেমন 20 পিক্সেল সার্চ ছিল, নিচে সার্চে 30 পিক্সেল। এখন যদি ডানে বামেও চান সেক্ষেত্রে বলে দিতে পারেন। তাহলে এইভাবে করে প্রত্যেকটাকে আলাদা করে যেমন বলা যায়, আমরা বুঝলাম যে শর্ট হ্যান্ড একটা অপশন আছে, মানে শর্টকাটে বলা যায়। তাহলে শুধু যদি শর্টকাটে বলছে তাহলে আমরা শুধু লিখবো প্যাডিং, টপ বটম লেফট রাইট কিছুই লিখবো না, শুধু লিখবো প্যাডিং, এরপরে একটা সাইজ দিয়ে দিব। এখন যদি আমরা বলে দিই যে 10 পিক্সেল, তার মানে কি হবে, এই 10 পিক্সেলটা অটোমেটিক ডানে বামে উপরে নিচে সব দিকে অ্যাপ্লাই হবে। মানে এটা বোঝাচ্ছে যে আমার উপরের দিকেও 10 পিক্সেল হবে, নিচের দিকেও 10 পিক্সেল হবে, ডানেও 10 বামেও 10, সব জায়গায় 10 পিক্সেল করে সে প্যাডিংটা পেয়ে যাবে। তাহলে একটু সেভ করে দেখি, তাহলে দেখবেন যে ইকুয়ালি আমাদের উপরে নিচে কিন্তু সেম জায়গা চলে আসছে 10 10 করে। তাহলে প্যাডিং এর ক্ষেত্রে আমি যদি এখানে একটা নাম্বার বলি তাহলে কি হয়, এই নাম্বারটা সব জায়গায় অ্যাপ্লাই হয়। তাহলে এটা কাজ করে কিভাবে? তাহলে এটা কাজ করে একটা রুলস আছে, এটাকে বলে ক্লকওয়াইজ। আমরা ঘড়ির কাঁটা ঘুরতে দেখছি না, যে প্রথমে কি হয়, এখানে ধরেন আছে শুরু আছে একদম, এখানে 12 লেখা আছে, তাহলে এখান থেকে প্রথমে শুরু হয়ে প্রথমে এইদিকে আসে ঘড়ির কাঁটা, ঘুরে 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 আবার এখানে আসে। এই ডিরেকশনে যখন আমরা ইউজ করি এটাকে বলি ক্লকওয়াইজ ডিরেকশন। তার মানে আমাকে প্রথমে টপটাকে বলতে হবে, এটা টপ, মানে এই বক্সের ক্ষেত্রে চিন্তা করেন এটা হচ্ছে টপ, তার মানে প্রথমে টপ প্যাডিং কতটুকু হবে সেটা আমাকে বলতে হয়। এরপরে কি, রাইট ডান পাশের প্যাডিং কতটুকু হবে, এরপর বলতে হয় বটম প্যাডিং কতটুকু হবে, এরপর বলতে হয় লেফট প্যাডিং কতটুকু হবে। তাহলে আমি যদি চারটাকে আলাদা আলাদা দিতে চাইতাম, যে প্রথমে লিখলাম 10 পিক্সেল, এটা কাজ করবে কার উপরে, টপের উপরে। এরপরে স্পেস দিয়ে লিখলাম আমাদের 20 পিক্সেল, এটা কাজ করবে কথা কোথায়, ডান পাশে। এরপরে বললাম 30 পিক্সেল, এটা কাজ করবে কোথায়, নিচে।
এরপরে বললাম 40 পিক্সেল, এটা কাজ করবে কোথায়? বাম দিকে। তার মানে আমি যদি চারটা ভ্যালু দেই, তাহলে চারটা ভ্যালু কাজ করবে। প্রথমটা হচ্ছে টপে, তারপরটা হচ্ছে লেফটে, তারপরটা হচ্ছে বটমে, তারপর সরি প্রথমে হচ্ছে টপ, তারপরে রাইট, এরপরে বটম, এরপরে লেফট। যেটা ঘড়ির কাঁটা বলছিলাম যে প্রথমে টপ হবে, তারপরে রাইট হবে, তারপরে বটম হবে, তারপরে লেফট হবে। তাহলে এইভাবে চারটা প্রপার্টি বলতে পারেন আলাদা আলাদা করে, অথবা চাইলে একটাও বলে দিতে পারেন, সবার ক্ষেত্রে একই রকম হবে। আলাদা আলাদা চাইলেই তো আমরা মাল্টিপল ইউজ করবো, আদারওয়াইজ একই একই চাইলে তো শুধু একটা নাম্বার বলে দিলেই হয়ে যাবে। এখন যেটাকে সেভ করি, তাহলে দেখেন ডিফারেন্ট ডিফারেন্ট পজিশনে ডিফারেন্ট ডিফারেন্ট মার্জিন হয়েছে। উপরের দিকে হয়েছে 10, নিচে দেখা হয়েছে বেশি 30 হয়ে গেছে, এখানে যেহেতু আমরা 30 বলা ছিল। তাহলে যেভাবে বলছিলাম ওইভাবে সে প্যাডিংটাকে পেয়ে গেছে। তাহলে আমরা চাইলে এভাবে মাল্টিপল প্যাডিংও দিতে পারি, চাইলে সিঙ্গেল প্যাডিংও দিতে পারি। আমি যদি প্যাডিং দুইটা চারটা না বলে দুইটা বলি, দুইটা বললাম, শুধুমাত্র দুইটা বলছি, এটা দিলে কি হবে? প্রথমটা দিয়ে বোঝাবে হচ্ছে আমাদের টপ বটম, মানে উপরে এবং নিচে হবে এইটা। আর এটা যেটা বলা আছে এটা দিয়ে বোঝাবে হচ্ছে রাইট এবং লেফটে দুইটা। তাহলে যখন দুইটা বলবেন তখন আমাদের প্রথমটা দিয়ে টপ বটম বোঝাবে, আর দ্বিতীয়টা দিয়ে লেফট রাইট বোঝাবে। আর চারটা বললে তো চারটা আলাদাভাবে বলেই দিচ্ছি। আর যখন একটা বলবো আমরা শুধুমাত্র 10, তখন হবে চারদিকেই একই রকম হবে। তাহলে প্যাডিং এর ব্যাপারটা হচ্ছে যে আমরা আসলে লেখার চারদিকে কতটুকু ফাঁকা স্পেস চাই সেটাকে কন্ট্রোল করা। এটাকে ক্লিয়ার করে দিচ্ছি। এখন দেখেন আমি আরো একটা হেডিং নিচ্ছি বোঝার সুবিধার জন্য। আমরা কি করলাম, এই যে H1 সরি H2 যে ট্যাগটা ছিল এটাকে আমরা কপি করতেছি, কপি করে এটা নিচে আরেকবার দিচ্ছি, সেম জিনিসই দিলাম, তার মানে দুইটা চলে আসবে এটা। এখন এটা একটা এলিমেন্ট যার চারদিকে একটা বর্ডার আছে, এবং সেম এটা আরেকটা এলিমেন্ট, এটা চারদিকে একটা বর্ডার আছে। তো এটা নাম দিয়ে দিলাম 2, যাতে বোঝা যায় যে দুটো আলাদা। এটা হচ্ছে প্রথমটা ওয়েব প্রোগ্রামিং ক্লাস, এটা পড়া আছে ওয়েব প্রোগ্রামিং ক্লাস 2। এখন আমি যদি চাই যে এই প্রথম এলিমেন্ট এবং দ্বিতীয় এলিমেন্টের এই মাঝখানে যে জায়গাটা আছে ফাঁকা জায়গা, এটাকে আমরা বলি মার্জিন। তাহলে প্যাডিং বললাম কি, যে এই টোটাল যে বর্ডারটা দেখলাম, বর্ডারের ভিতরে যে লেখাটা ছিল, এই লেখার চারদিকে যে ফাঁকা জায়গাটা, উপরের দিকে ফাঁকা কতটুকু, নিচে ফাঁকা কতটুকু, ডানে ফাঁকা কতটুকু, এটাকে বলছিলাম প্যাডিং। আর মার্জিন হচ্ছে এই টোটাল বক্সের উপরের দিকে একটা ফাঁকা জায়গা আছে, বামে একটা ফাঁকা জায়গা আছে, ডানে আছে, নিচে আছে, এটাকে বলি মার্জিন। তাহলে আমরা যদি মার্জিনটাকেও চেঞ্জ করতে চাই, যে দুইটা এলিমেন্টের মাঝখানে মার্জিন কতটুকু হবে, এটাকেও কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি। তাহলে সিএসএস এ আমরা মার্জিন কিভাবে চেঞ্জ করব, তাহলে তখন লিখবো মার্জিন, মার্জিন প্রপার্টি ইউজ করবো। দেখেন মার্জিনের ক্ষেত্রেও টপ আছে, উপরের দিকে কতটুকু মার্জিন চাই, বটম আছে, লেফট আছে, রাইট আছে। তাহলে আমি যদি বলি টপ, টপ মার্জিন কতটুকু বলে দিলাম 30 পিক্সেল। দেখেন কি হবে, যখনই টপ মার্জিন 30 পিক্সেল বললাম, সেক্ষেত্রে দেখেন আমি সেভ করার সাথে সাথে উপরের দিক থেকেও 30 পিক্সেল জায়গা পেয়ে গেছে এটা, এবং এটাও কিন্তু দেখেন এখানে 30 পিক্সেল পেয়ে গেছে। মানে প্রত্যেকটা বক্স তার উপরের দিক থেকে 30 পিক্সেল করে জায়গা পেয়ে গেছে। তাহলে এটাই হচ্ছে টপ মার্জিনের ব্যাপারটা। এখন টপ না বলে বটম বললে কি হতো, নিচের দিকে জায়গাটা পেতো। তাহলে একইভাবে যদি শুধুমাত্র আমি মার্জিন বলে দিয়ে বলতাম 30, তাহলে কি হতো, উপরে নিচে ডানে বামে সব জায়গায় সে 30 পিক্সেল করে জায়গা পেয়ে যাবে। দেখেন এই যে পাশেও 30 পাইছে, বাম দিকে উপরের দিকেও 30, ডান দিকেও 30, নিচেও 30। আবার এক্ষেত্রেও সেম। তার মানে প্রত্যেকটা এলিমেন্টের উপরে নিচে ডানে বামে সব জায়গায় 30 পিক্সেল করে মার্জিন রাখছে। পেজে যেমন আমরা মার্জিন রাখি কোনো কিছু লেখার সময়, একইভাবে সেও মার্জিন রাখছে, যে এই পাশে একটু ফাঁকা থাকবে, লেফট সাইডে এটা উপরে ফাঁকা থাকবে। তাহলে মার্জিনটাও কাজ করে প্যাডিং এর মতোই ক্লকওয়াইজ। যে প্রথম যদি আমরা চারটা ভ্যালু দেই, প্রথমটা কাজ করবে টপে, এরপরে হচ্ছে আমাদের রাইটে, এরপরে বটমে, এরপরে লেফটে। তাহলে প্যাডিং এবং মার্জিন সেম কনসেপ্ট, বাট প্যাডিংটা হচ্ছে আমাদের ভিতরের স্পেসটা, আর মার্জিনটা হচ্ছে আমাদের বাইরের স্পেসটা। যা এটুকু মাথায় রাখলেই হবে। প্যাডিং দিয়ে আমরা কি করতে পারবো, ভিতরের স্পেস বাড়াইতে পারবো, লেখার আশেপাশে স্পেস বাড়াইতে পারবো। আর মার্জিন দিয়ে আমরা কি করব, এই পুরো এলিমেন্টের বাইরের দিকে আউটার সাইডে কতটুকু স্পেস চাই সেটা আমরা মার্জিন দিয়ে কন্ট্রোল করবো। প্যাডিং মার্জিন এটা বুঝছেন কিনা একটু বলেন। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে, প্যাডিংটা তাহলে হচ্ছে আপনার হচ্ছে কোনো সেন্টেন্সের ভিতরের এরিয়াটা আপনার স্পেস তৈরি করবে, আর মার্জিনটা হচ্ছে আপনার হচ্ছে ওই বাহিরের যে সাইড গুলো আছে এগুলা। আচ্ছা, তাহলে এটাকে আমরা একটা ছবি দেখাই, তাহলে আপনার একটু ক্লিয়ার হবেন। তাহলে আমি যে এখানে সিএসএস বক্স মডেল দেখে একটা সার্চ দিই, বক্স মডেল, তাহলে এটা দিলে বুঝবো যে আসলে প্যাডিং কোনটা এবং মার্জিন কোনটা। এই যে একটা ছবি দেওয়া, দেখেন এই ছবিটা একটু দেখি বড় করে। এই যে একটু যদি দেখেন, এই পুরাটা দেখা যাচ্ছে কি স্ক্রিনে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমরা এটাকে জুম করি।
জুম করলে দেখবেন এই যে ছবিটা দেখতে পাচ্ছি, এটা দেখলে আমরা বুঝবো যে আসলে প্যাডিং মার্জিন কিভাবে কাজ করে। এই যে ধরেন এখানে একটা লেখা আছে, এই যে ভিতরের অংশটা লেখা আছে, এই লেখার চারদিকে উপরে নিচে ডানে বামে যে অংশটা, এগুলি পেডিং লেখা আছে। প্যাডিং প্যাডিং মানে হচ্ছে এইখানে আপনার কিছু লেখা আছে এলিমেন্টে, হয়তো একটা প্যারাগ্রাফ, হয়তো এটা একটা এইচ ওয়ান ট্যাগ, অথবা যে কোনো কিছু। ওটার চারদিকে এই যে ফাঁকা অংশটা থাকবে, এটাকে আমরা বলতেছি হচ্ছে প্যাডিং। আর এরপর আমরা কি দেখছিলাম, বর্ডার দেখছিলাম। একটা বর্ডারটা কি হচ্ছে, এই প্যাডিং এর পরে আমরা এই যে বাউন্ডারি দিয়েছিলাম, এটাকে বলছিলাম বর্ডার। এই অংশটা ছিল বর্ডার, এবং বর্ডারের বাইরে যেটা থাকে স্পেস, এই অংশটা বলছিলাম মার্জিন। তাহলে একেবারে আউটার সাইডে যেটা থাকছে সেটা হচ্ছে মার্জিন, তারপরে আমরা ইউজ করছিলাম বর্ডার, আর বর্ডারের পরে হচ্ছে কি প্যাডিং, এর ভিতরে হচ্ছে আমাদের টেক্সট। এই হচ্ছে আমাদের কনসেপ্ট, যে প্রথমে থাকবে কন্টেন্ট এরিয়া লেখা, তার চারদিকে থাকবে প্যাডিং, এবং প্যাডিং এর পরে থাকবে হচ্ছে আমাদের বর্ডার, আর বর্ডারের বাইরে যে অপশনটা সেটা থাকবে হচ্ছে আমাদের মার্জিন। এইভাবে আসলে কাজ করে বক্স মডেলটা। বোঝা গেছে কি? জি স্যার, বুঝা গেছে। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। বলেন। সেটা হচ্ছে যে আমরা সিএসএস দিয়ে একটা ওয়েবসাইটে ডিজাইন করতেছি খুব সুন্দরভাবে। তো বিষয়টা হচ্ছে যে ইউআই ইউএক্স যেটা ডিজাইন করে একটা ওয়েবসাইটের, আসলে সিএসএস টা কিভাবে কাজ করে মানে সেটা তো বুঝতে পারতেছি, কিন্তু ইউএক্স টা আবার ইউআই ইউএক্স টা আমরা কিভাবে কাজে লাগাবো এটাতে, এটা একটু আচ্ছা, জানার ছিল। ইউআই ইউআইএক্স যেটা বলেন আপনি, ওটা আসলে কি যে দুইটা দুইটা জিনিস। একটা হচ্ছে আমাদের ডিজাইনার যারা থাকে তাদের কাজ, আর একটা হচ্ছে যারা ওয়েব ডিজাইনার থাকে তাদের কাজ। তাহলে যারা গ্রাফিক্স ডিজাইনার, তাদের কাজ হচ্ছে আপনাদের এই যে ইন্টারফেসটা ডিজাইন করা। ঠিক আছে? মানে ইউজার ইন্টারফেস যেটা বলতেছিলাম আমরা, ওটাকে ডিজাইন করার কাজ হচ্ছে আমাদের গ্রাফিক্স ডিজাইনারের। ধরেন আমি একটা ওয়েব পেজ তৈরি করব, ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে প্রথমেই আমার কি লাগবে, যে আমি আসলে ওয়েবসাইটটা দেখতে কেমন হবে, ওয়েবসাইটের কালার কিরকম হবে, কি কি বাটন থাকবে, কোথায় ছবি থাকবে, কোথায় নেভিগেশন থাকবে। এটা প্রথমে একজন গ্রাফিক ডিজাইনার কি করবে, আমাকে একটা ডিজাইন তৈরি করে দিবে। সেটা ফটোশপ দিয়েও করা যেতে পারে, ক্যানভা দিয়ে করা যেতে পারে, ডিফারেন্ট টাইপ অফ সফটওয়্যার আছে সেগুলো দিয়ে, এগুলো ফিগমা দিয়ে করা যেতে পারে। তাহলে আমাকে একটা ডিজাইন করে দেবে, যেটা হচ্ছে আমাদের ইউআইএক্স ডিজাইন করে দিল আমাকে। এই ডিজাইনটাকে যখন আমাকে আমি দিয়ে দেবো একজন ওয়েব ডেভেলপারকে, সে কি করবে, ওই ডিজাইনটা কি এইচটিএমএল এবং সিএসএস দিয়ে ওয়েব পেজে কনভার্ট করবে। তাহলে ওয়েব পেজে কনভার্ট করার কাজের জন্য আমরা ইউজ করবো এইচটিএমএল সিএসএস। বাট ওই যে সে যে ডিজাইনার যে ডিজাইন করছে, এটা কিন্তু সে আমাদের ওয়েব পেজে করে নাই, সে কি করছে, একটা গ্রাফিক সফটওয়্যার ইউজ করে করছে, মানে একটা ছবি বানাইছে। ধরেন আমি একটা বিল্ডিং বানাতে চাই, আমি একজন ইঞ্জিনিয়ারের কাছে গেলাম, ও কি করে, কাগজে একটা বিল্ডিং এর নকশা এঁকে দিল, তাই না? ব্যাপারটা কি বোঝা যাচ্ছে কিনা? যে আমি একজন মানে ইঞ্জিনিয়ারের কাছে গেলাম, সে কি করলো, কাগজে একটা মডেল আমাকে দিল যে বিল্ডিংটা এরকম হবে, ফ্লোর প্ল্যান এরকম হবে, এতগুলো রুম থাকবে। তো ওটা কি বিল্ডিং হয়ে গেছে আমার? না স্যার। আমাকে কি করতে হবে, ওই ওই ডিজাইনটা নিয়ে একজন, যে যারা বিল্ডিং বানায় অ্যাকচুয়ালি মিস্ত্রি, তাদের কাছে নিয়ে আসতে হবে যে আমাকে এই ডিজাইন অনুসারে বিল্ডিং বানাই দাও। তখন ও কি করবে, অ্যাকচুয়ালি ওরকম করে ফাউন্ডেশন করবে, ওরকম দেয়াল করবে, রুম করবে, এই সব ডিজাইন ডিজাইন করে আমাদের বিল্ডিংটা বানাই ফেলবে। তাহলে ইউআইএক্স ডিজাইনের কাজ হচ্ছে শুধুমাত্র ওই যে মডেলটা তৈরি করে দেওয়া, যে দেখতে কেমন হয় বিল্ডিংটা, একটা স্ট্রাকচার বানাই দেওয়া, একটা গ্রাফিক্যাল ছবি তৈরি করে দেওয়া। সেটা হতে পারে ফটোশপ বা ডিফারেন্ট গ্রাফিক্যাল সফটওয়্যার দিয়ে। দেন ওয়েব ডেভেলপার যে থাকবে, সে কি করবে, ডেভেলপারের কাজ আবার ডিফারেন্ট, আবার ডিজাইনারের কাজ ডিফারেন্ট। তাহলে আমরা এখন পর্যন্ত যেটা কাজ দেখতেছি গত ক্লাসগুলো থেকে, আমরা আসলে ডিজাইনের কাজ দেখতেছি, যে কিভাবে একটা ওয়েব পেজ ডিজাইন করা যায়। ডেভেলপমেন্টের কাজ কিন্তু এখনো শুরুই হয় নাই আমাদের, ডেভেলপমেন্টের কাজ হবে আরো পরে। ডিজাইন ফেজে আমরা কি করব, জাস্ট ওই যে মডেলটা তৈরি করে দিল আমাদের গ্রাফিক ডিজাইনার, ওইটাকে এখন আমি কি করতেছি, আমার এইচটিএমএল সিএসএস এর নলেজ ইউজ করে ওটাকে আমরা ওয়েব পেজে কনভার্ট করতেছি। তাহলে এইচটিএমএল দিয়ে প্রথমে আমরা বললাম যে কি কি জিনিস আমি রাখবো আমার পেজে, ছবি রাখবো, হেডিং রাখবো, প্যারাগ্রাফ রাখবো। দেন ছবিটার কালার কিরকম হবে, ওই কালারটা আমরা চেঞ্জ করলাম সিএসএস দিয়ে। আমার ব্যাকগ্রাউন্ডটা কিরকম হবে, আমার বর্ডার কি স্টাইলের হবে, লেখার সাইজ কেমন হবে, লেখার ফন্ট কি হবে, সব বললাম কিভাবে, সিএসএস দিয়ে। তাহলে ওই ইউআইএক্স যে ডিজাইনটা করলো, ওটাকেই আমরা আসলে এখানে এইচটিএমএল সিএসএস এর কোড দিয়ে লিখছি। ব্যাপারটা কি বোঝা গেছে? বুঝতে পারছি। আসলে এটা আমার অনেক কনফিউজ ছিল, যেটা আপনি মানে এটা দূর করে দিয়েছেন। আমি আচ্ছা, তো মনে তাহলে দুইটা ডিফারেন্ট জিনিস। একটা হচ্ছে আপনার ডিজাইনটা, আমরা যেমন কাগজ, যারা যারা শিল্পী তারা কি করে, কাগজে ডিফারেন্ট টাইপ অফ ড্রয়িং তৈরি করতে পারে। এখন ওইটাকেই যদি আপনি মানে অ্যাকচুয়ালি কনভার্ট করতে চান, সেক্ষেত্রে আপনাকে এইচটিএমএল সিএসএস ইউজ করে ওইভাবে করে ডিজাইনটা
মানে কনভার্ট করতে হবে। একটা হচ্ছে আমাকে একটা লেআউট দিয়ে দিচ্ছে, ওটা দেখে দেখে আমি একটা তৈরি করতেছি। কারণ অনেক সময় কি হয়, আপনি যখন HTML পেজ তৈরি করেন, আপনার হয়তো ওইভাবে ডিজাইন সেন্সটা কাজ করতেছে না, যে আমি কোথায় লোগোটা ইউজ করব, আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা কোনটা দিলে সুন্দর হবে, বাটনটা কিরকম হলে সুন্দর হবে। এই জন্য যারা গ্রাফিক ডিজাইনার, ওদের দেখবেন যে ডিজাইন সেন্সটা অনেক ভালো, ওই জন্য ওদেরকে আমরা একটা ডিজাইন করাই নেই, দেন ওই ডিজাইনটা দেখে দেখে আমি আসলে ওই পেজে ওইভাবে করে একটা বানাই। বাবা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা এরপরে আরো দুই একটা কাজ দেখি। ধরেন আমরা আবার HTML চলে গেলাম। এই অংশে আমরা কি করতেছি, এখানে আমি এখানে আমরা একটা নতুন ট্যাগ দেখি, যে ট্যাগটা আমরা এর আগে হয়তো বলি নাই। ডিভ নামে একটা ট্যাগ আছে, ডিভ। এই ডিভকে আমরা বলি ডিভিশন। ডিভিশন মানে হচ্ছে একটা ওয়েব পেজের ভিতর অনেকগুলো পার্ট থাকে। আমরা যদি যে কোনো একটা ওয়েবসাইট দেখি, আমরা বলছিলাম যে ওয়েবসাইটের অনেকগুলো পার্ট থাকে। কিরকম পার্ট যদি আবার বলতে চাই, ধরেন ওয়েবসাইটের দিকে আমরা যদি যে কোনো একটা ওয়েবসাইট দেখি, প্রথম আলোই দেখি, যেটা আগেও দেখছিলাম, এখানে দেখেন অনেকগুলো পার্ট বলতে বোঝাচ্ছি, উপরের দিকে একটা পার্ট থাকে যেখানে লোগো দেওয়া থাকে, কিছু মেনু দেওয়া থাকে। তাহলে এই অংশটাকে আমরা বলি আসলে হেডিং অংশ, হেডিং। এরপরে কিছু কিছু ওয়েবসাইট দেখবেন এখানে একটা স্লাইডার দেওয়া থাকে, ডিফারেন্ট ছবি দেওয়া থাকে, একটার পর একটা ছবি আসতে থাকে। দারাজ টারাজে গেলে দেখবেন যেরকম দেখা যায়, যে এখানে অনেকগুলো ছবি দেওয়া থাকে, একটার পর একটা ছবি স্লাইড করতে থাকে। নিচের দিকে দেখবো যে আমরা অনেকগুলো নিউজ থাকে। এরপরে নিচে, আরো নিচে আসলে একটা ফুটার দেখতে পাবো, অনেকগুলো সেকশন দেখতে পাবো। তাহলে এই যে ডিফারেন্ট ভাগগুলো করতেছি, যে কোনটা উপরে থাকবে, মানে উপরের অংশটা একটা, মাঝখানে একটা অংশ, ডানে একটা অংশ, বামে একটা অংশ, এইগুলোকে আমরা চাইলে ডিপ অপশন দিয়ে করতে পারি। ডিপ মানে ডিভিশন। যেমন বাংলাদেশে অনেকগুলো ডিভিশন আছে, রাজশাহী ডিভিশন, খুলনা, সিলেট, ঢাকা। এরকম আমরা একটা ওয়েব পেজের পুরা পেজটাকে অনেকগুলো ভাগে ভাগ করতে পারি, যে উপরের ভাগ এটা একটা ডিভিশন, ডান দিকের অংশ এটা একটা ডিভিশন, বাম দিকে একটা ডিভিশন, নিচে একটা ডিভিশন। এরকম ডিভিশন ওয়াইজ ভাগ করে করে আমরা একটা ওয়েব পেজকে ডিজাইন করতে পারি। তাহলে সেই ক্ষেত্রে ডিভ নামে একটা ট্যাগ ইউজ হতে পারে। তাহলে ডিভ ট্যাগটা আমরা জাস্ট দেখি যে ডিভ ট্যাগ দিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। ধরেন আমি একটা ডিভ ট্যাগ নিলাম, এটা একটা ডিভিশন। এখন এই ডিভ ট্যাগে আমি যদি বলি যে এই ডিভ ট্যাগটা কি হবে, আমার উপরের দিকের অংশ হবে, পেজের উপরের দিকে, মানে হেডিং অংশটা আমরা এই ডিভ ট্যাগ দিয়ে করব। তাহলে আমি এখানে যেটা ক্লাস দিয়ে দিই একটা, যে ক্লাস ইকুয়াল, নাম দিলাম এটা হেডার, যেহেতু এটা দিয়ে আমরা উপরের অংশটা বোঝাতে চাই। আমরা নাম অন্য কিছু দিতে পারি, বাট আমি এখন হেডার দিচ্ছি। যে আমার এই ডিভটার কাজ হচ্ছে উপরের একটা অংশ তৈরি করা। তাহলে হেডারের জন্য আমি একটা এখন স্টাইল বলি, যে হেডারের জন্য স্টাইল কি হবে। তাহলে আমি আমার স্টাইল পেজে চলে যাই। তাহলে হেডিং টুটা আপাতত আমরা ফেলে দেই, এটা আমাদের দরকার নাই, আমরা হেডারের জন্য একটা স্টাইল বলবো। তাহলে যেহেতু ক্লাস, তাহলে ডট দিতে হবে, দেন লিখতে হবে হেডার। এখন যদি আমরা এই অবস্থায় সেভ করে রান করি, আমরা কিছুই দেখতে পাবো না, কারণ দেখেন ডিভের ভিতরে আমাদের কিচ্ছু নাই, শুধু ডিভ তৈরি করছে। মানে ডিভ কিন্তু ইনভিজিবল, দেখা যায় না। এটা দেখতে গেলে আমার কি লাগবে, ওই যে বলছিলাম, দেখতে গেলে একটা হাইড উইডথ দিতে হবে, একটা কালার দিতে হবে, তাহলে বুঝবো যে এই অংশটা এইভাবে কাজ করতেছে। তাহলে আমি একটা কালার দেই, তাহলে বুঝবো। একটা হাইড উইডথ দেই, মানে কতটুকু চওড়া হবে, কতটুকু লম্বা হবে, আর একটা কালার দিই, তাহলেই বুঝবো যে আসলে ডিভিশনটা কিভাবে কাজ করতেছে। তাহলে আমরা প্রথমেই বলতেছি এটার হাইট, মানে এটা কতটুকু উচ্চতা হবে। হাইটে বললাম যে এটা হাইট হবে ধরেন 50 পিক্সেল, 50 পিক্সেল সাইজের এটা হাইট হবে। উইথ যদি না বলি তাহলে কি হবে, উইথটা পুরো স্ক্রিনের বরাবরই সে উইথটা পেয়ে যাবে। তাহলে শুধুমাত্র হাইট যদি বলি, তার মানে উইথটা সে অটোমেটিক পেয়ে যাবে, অটো পেয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা উইথটা অটো বলতে পারি। উইথ অটো মানে হচ্ছে যতটা স্ক্রিন সাইজ ততটা। মোবাইলে দেখলে মোবাইলের পুরো স্ক্রিন জোড়া, আর কম্পিউটারে দেখলে কম্পিউটারের ওই স্ক্রিন জোড়া। হাইটটা শুধু বলে দিয়েছি যে হাইট হবে এতটুকু, উইথটা বলি নাই। তাহলে উইথ বললাম অটো, অথবা যে কোনো সাইজও বলা যেতে পারে এখানে। এই দুটা বললাম, তাও কিন্তু আমরা এখানে স্ক্রিনে কিছুই দেখবো না যদি রান করি, কেননা শুধুমাত্র হাইড উইড বলছি, বাট ওটা দেখা যাবে না। দেখতে গেলে আমার কি লাগবে, একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে, অথবা একটা বর্ডার দিতে হবে, তাহলে দেখা যাবে। তো এটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখি, যে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার হয়তো এটাকে আমরা একটা কি কালার দিতে পারি, এই কোরাল কালারটা দিয়ে দিই ধরেন। সেভ করলাম। এখন দেখেন, দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটা অংশ দেখা যাচ্ছে কিনা একটু বলেন তো। জি স্যার, দেখা যাচ্ছে। পাশে স্ক্রিনে একটা অংশ দেখা যাচ্ছে, এই যে এটাই হচ্ছে আমাদের হেডার এরিয়া। মানে আমি এটাকে হেডিং হিসাবে ইউজ করবো। এখানে আমার একটা লোগো রাখবো, এখানে আমার মেনু রাখবো। তাহলে এই যে একটা হেডিং চলে আসছে, এটার হাইট হচ্ছে 50 পিক্সেল, মানে এটা এই দিক থেকে 50 পিক্সেল সাইজের, উপরে নিচে। আর এইদিকে অটো, মানে অটোমেটিক, মানে আমার স্ক্রিনটা যখন যত বড় করতেছি, ওটা কিন্তু চওড়াটা বড় হচ্ছে, আবার ছোট করলে ছোট হয়ে যাচ্ছে। তার মানে স্ক্রিন সাইজ অনুসারে এটা অ্যাডজাস্ট হচ্ছে। মোবাইলে দেখলে ছোট দেখাবে, ডেস্কটপে দেখলে বড় দেখাবে, বাট হাইটটা কিন্তু ফিক্স 100, মানে 50 পিক্সেল 50ই দেখাচ্ছে। আর কালারটা যা বলছে ওটা শো করতেছে।
তাহলে এটাকে দিয়ে আমরা হেডিং বললাম। এখন হেডিং এর ভিতরে চাইলে আপনি কি করতে পারেন, এই পাশে লোগোর জন্য একটা জায়গা রাখতে পারেন, যে একটা লোগো বসাবো এখানে, আর এই পাশে হয়তো আমি অন্য কিছু লিখবো। তাহলে এই যে ডিভিশনটা তৈরি করলাম, এই ডিভিশনটাকে আমরা যদি আবার ভাগ করতে চাই, যে এই ডিভিশনের ভিতরে আরো ছোট ছোট দুটো ডিভিশন হবে। একটা ডিভিশন হবে কি জন্য, লোগো রাখার জন্য। বাম দিকের এই পাশে ছোট্ট একটা ডিভিশন হবে লোগো রাখার জন্য। আর ডান দিকে একটা ডিভিশন হবে যেখানে হয়তো আমরা মেনু গুলা রাখবো, মানে ডিফারেন্ট ডিফারেন্ট লিঙ্ক গুলা রাখবো। তাহলে আমার কি করতে হবে, আমি আবার যদি চলে যাই সিএসএস, মানে css2.html ফাইলে, তাহলে এই ডিভিশনের ভিতরে আমি যদি আরো দুইটা ডিভিশন চাই, দেখেন এটা হচ্ছে আমার প্যারেন্ট ডিভিশন, মানে এটা ধরেন আমার মেইন ডিভিশনটা যেটা হেডার বসলাম। এখন হেডারের ভিতরে যদি আমরা আরো চাই, তাহলে আমরা এখানে লিখবো আরো একটা ডিভ। এটা একটা ডিভিশন বললাম, এটার নাম দিলাম কি, ক্লাস হচ্ছে লোগো। যেহেতু এটার ভিতরে আমরা লোগো রাখবো এই জন্য নাম দিলাম ডিভ ক্লাস লোগো। আর একটা ডিভ চাই, ডিভ, এটার ক্লাস চাই আমরা, এই ডিভ এর ক্লাস চাই কি আমরা, ক্লাস হচ্ছে এটা চাই ধরেন আমরা মেনু, মেনু বার রাখবো এখানে মেনু। তাহলে কি হচ্ছে দেখেন, এইটা আমাদের এই বাইরের হেডিং যেটা আছে এটা কিন্তু শুরু হয়েছে এইখানে, এখানে শুরু হয়েছে হেডিংটা, এখানে শেষ হচ্ছে, মানে এটাকে আমরা বলছি প্যারেন্ট। এটা হচ্ছে প্যারেন্ট, আর এই প্যারেন্টের ভিতরে দুইটা চাইল্ড ইউজ করছে। এটা একটা চাইল্ড ডিভ যেটার ভিতরে লোগো রাখবো, আর একটা চাইল্ড ডিভ দিয়ে আমরা কি করবো, মেনু রাখবো। তাহলে প্যারেন্ট এবং চাইল্ড এর কনসেপ্ট যদি একটু খেয়াল করি, এখন আমি যদি চাই যে লোগোর জন্য কতটুকু জায়গা, সেটাকে আমি আলাদা করে ফেলবো, যে লোগোটা থাকবে এই অংশে। তো ওটা করার জন্য আমার কি করতে হবে, তাহলে আমাকে ওই সিএসএস ধরে কাজ করতে হবে, লোগোর জন্য একটা কাজ করতে হবে ক্লাস লোগো ধরে, আর মেনুর জন্য কাজ করতে হবে মেনু ধরে। তাহলে আমি যদি একটু করি, স্টাইলে যাই, এখানে যদি আমরা লোগোর জন্য করি, তাহলে আমরা লিখতে পারি যে লোগো। তাহলে ক্লাস থাকলে ওই ক্লাসের নাম ধরে আমরা তাকে সিলেক্ট করতে পারি। লোগোর জন্য কি চাই বললাম, লোগোর জন্য আমাদের হাইট তো 50 পিক্সেলই হবে, যেহেতু প্যারেন্টের হাইটই 50%, মানে 50 পিক্সেল। আমাদের প্যারেন্ট হচ্ছে হেডার, হেডারের ভিতরেই তো লোগো রাখবো, তাহলে হেডারের যে হাইট আছে ওটাই আমরা চাচ্ছি ওই সেম হাইট হোক। তাহলে আমরা হাইট দিব না, শুধু উইডটা দিয়ে দিব, যে উইড কতটুকু হবে। তাহলে আমরা উইডটা বলে দিলাম, যেটা উইড হবে হচ্ছে ধরেন 20 পিক্সেল। দেখি 20 পিক্সেল দিলে কি হয়। একটা কালার ডিফারেন্ট দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে এটার জন্য, যে ব্যাকগ্রাউন্ড কালার হবে এটার জন্য হয়তো পার্পল বা ভায়োলেট একটা কালার দিয়ে দিলাম। এখন সেভ করে দেখি, দেখেন আমাদের কিন্তু এখানে কি শো করতেছে, শো করতেছে না। তাহলে কেন আসতেছে না আমাদের, লোগোটা বলেছিলাম আমরা এখানে ডিপ এটা ক্লাস। কিছু হাইট, এটা ইয়ে করে দিতে হবে, ফাইন্ড করে দিতে হবে। হাইটটা অটোমেটিক পাওয়া যাওয়ার কথা, আমরা হাইট দিয়ে দেখি কি বলে। হাইট সাইড, সাইড লেফট সাইড বা রাইট সাইড এরকম। নর্মালি তো এখানে লেফটে আসার কথা ছিল, আচ্ছা দেখি কি আসে। হাইট যদি আমরা 50 পিক্সেলই বলে দেই এখানে, সেভ করলাম। এখন দেখেন এই যে দেখা যাচ্ছে এখানে হাইটটা অটোমেটিক পেয়ে যাওয়ার কথা, পাই এখন। 20 পিক্সেলটা কম হয়ে গেছে, একটু বাড়াই দেয় এটা, এটা বললাম ধরেন 100 পিক্সেল। এখন একটু দেখতে পাচ্ছি যে আমাদের লেফট সাইড থেকে 100 পিক্সেল অংশটাকে আমাকে কিন্তু আলাদা করে দিচ্ছে। তাহলে এই অংশে আমরা একটা যদি লোগো বসাই, এখানে একটা লোগো তৈরি করে, গ্রাফিক্স লোগো তৈরি করে এখানে বসাই দেই, তাহলে কিন্তু লোগোটা হয়ে গেল আমার। আর এই রাইট সাইডে তখন আমি কি বসাবো, ধরেন এখানে হোম, অ্যাবাউট আস, সার্ভিস, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট লিঙ্ক। প্রথম আলোতে যেমন অনেকগুলো লিঙ্ক দেখি, আমার ওয়েব পেজে যে লিঙ্ক গুলো হবে সেগুলো আমরা এখানে মেনু বারে বসাবো। তাহলে আমরা ডিভ দিয়ে কি করতে পারি, এরকম স্ট্রাকচার বানাইতে পারি, যে আমাদের আসলে কোন অংশে কি থাকবে, কোথায় লোগো থাকবে, কোথায় মেনু থাকবে। এরপর হয়তো ভিতরে আরেকটা বড় ডিভ তৈরি করলাম, যেখানে লেফট সাইডে কিছু অপশন থাকবে, ডান দিকে হয়তো অনেকগুলো ছোট ছোট নিউজ থাকবে, এরপর নিচের দিকে একটা ফুটার থাকবে। তাহলে এভাবে করে আমরা চাইলে ডিভ ট্যাগ ইউজ করে এটাকে করতে পারি, আলাদা আলাদা করে 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 ফেলতে পারি। ধরেন আমরা কি করতে চাই, এই ডিভ ট্যাগের একটা কাজ দেখি। ডিভ ট্যাগ দিয়ে আমরা কি করতে চাই, ধরেন আমাদের হেডার ফুটার, এইটা আমরা আরো পরে করব, স্ট্রাকচার তৈরি করা, জাস্ট আমরা এটাকে ফেলে দিই। আমি দুইটা ডিভিশন ট্যাগ নিলাম, ডিভ ট্যাগ নিলাম, ডিভ নিলাম প্রথম একটা। তাহলে আমরা একটা ধরেন একটা ফ্ল্যাগ তৈরি করছি, আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ, জাতীয় পতাকা, আমাদের যে কালারটা, প্রথম বাইরে একটা গ্রিন কালারের বক্স থাকে, তার ভিতরে একটা রেড কালারের সার্কেল থাকে, ধরেন ওটা বানাইতেছি আমরা এখন, দেখি যে পারা যায় কিনা। তাহলে আমরা প্রথমে ডিভ নিলাম একটা। এই ডিভ এর ক্ষেত্রে বললাম যে একটা ক্লাস হচ্ছে, যেহেতু বাইরেরটা আমরা আগে বানাবো, যেহেতু আমাদের বলছিলাম যে প্যারেন্ট থাকবে, প্যারেন্টের ভিতরে চাইল্ড থাকবে, তাহলে আমাদের বাইরের ডিপটা হচ্ছে কিরকম থাকবে, গ্রিন কালারে থাকবে।
এটার নাম দিয়ে দিলাম গ্রিন, যে কোনো কিছু নাম দিতে পারি। তাহলে এটা দিয়ে আমরা মিন করতেছি বাইরের যেই রেক্ট্যাঙ্গুলার বক্স থাকবে আমাদের পতাকার জন্য, ওটা হবে এটা। আর এর ভিতরে আমার লাল কালারের একটা সার্কেল থাকবে। তাহলে আরেকটা ডিপ নেই আমি এখানে, ডিপ, ওর ক্লাস দিয়ে দিই আমরা, মানে রেড কালারের যেহেতু সার্কেল থাকবে নাম দিলাম রেড, মনে রাখার সুবিধার জন্য। এটা হচ্ছে রেড ডিপ। তাহলে ডিপ শুরু হলো, ডিপ শেষও হবে এখানে, স্ল্যাশ দিয়ে ডিপ শেষ করলাম। এইটুকু বলার পরে, আচ্ছা এখানে ডাবল চলে আসছে। আচ্ছা এইটুকু বলার পরে কি হচ্ছে, আমি এটাকে সেভ করে দিচ্ছি। স্টাইলে আমরা এইগুলোকেও ফেলে দেই। এখন দেখেন আমরা কিছুই দেখতে পাচ্ছি না, কারণ আমরা বলছিলাম যে ডিপটা আসলে ইনভিজিবল, কিছুই দেখা যায় না। আমাকে স্টাইল গুলো এখন এখানে সিএসএস এ বলে দিতে হবে যে গ্রিন ক্লাসের জন্য আমি কিরকম চাই আর রেড এর জন্য কিরকম চাই। তাহলে প্রথমে আমরা গ্রিন কে ধরি, তাহলে ডট গ্রিন। এই ডট গ্রিন এর আমি আসলে প্রথমে কি বলবো, হাইট উইথ বলবো, যে হাইট কতটুকু হবে, উইথ কতটুকু হবে। তাহলে আমরা হাইট বললাম, হাইট বললাম হচ্ছে ধরেন 300 পিক্সেল, উইথও 300 পিক্সেল বলে দেখি কি আসে, দেখি উইথ, উইথও বললাম 300 পিক্সেল। হাইট উইথ দুইটাই সেম দিলাম। এটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার যেহেতু আমি দিব হচ্ছে সবুজ কালারে, গ্রিন কালারে, তাহলে দিয়ে দিই ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। এখন সেভ করে দেখবো গ্রিন কালারের একটা বক্স পাওয়ার কথা। সেভ দেই, দেখেন আমাদের গ্রিন কালারের একটা বক্স চলে আসছে, বাট বক্সটা একটু বেশি বড় আসছে, এত বড় দরকার নেই, আমরা একটু 200 করে দিই এটাকে। হাইটটা বলে দিই 200, উইথটা 300 বলি, সমস্যা নাই, যেহেতু এটা রেক্টাঙ্গুলার বক্স হবে, সেম সাইজের হওয়ার দরকার নেই আমাদের। এই রেক্টাঙ্গুলার একটা বক্স হয়েছে আমাদের, বাইরের পতাকার মতো করে একটা রেক্টাঙ্গুলার বক্স পেয়ে গেছি গ্রিন কালারের। এবং এটার ভিতরে লাল সার্কেলটা দরকার, লাল একটা সার্কেল দরকার আমাদের, এটা হচ্ছে আমাদের পতাকা বানানো হয়ে যাবে। তাহলে তাহলে সেক্ষেত্রে আমার কি করতে হবে, যে একটা আরেকটা আমাদের ছিল ডিপ, যেটার নাম ছিল হচ্ছে রেড, তাই না? আরেকটা ডিপ ছিল না রেড নামে, এই যে সেকেন্ড ডিপ যেটা রেড, এটাকে আমরা এখন কাজ করি। তাহলে আমরা এখানে কি বলবো, ডট রেড, এটাকে ধরলাম। ডট রেড কে ধরার পরে এখন তার জন্য স্টাইল কি হবে, তাহলে তার জন্য কি আমাদের একটা হাইড উইড বলতে হবে। তাহলে ওইটা তো ছোট হয়, তাই না? ভিতরের লালটা তো ছোট হবে, তাহলে আমরা ওটা হাইড উইড কম বলি। ধরেন আমরা বললাম যে রেড এর ক্ষেত্রে হাইট হবে, হাইট, হাইট হবে ধরেন আমাদের আহ কমাই বাড়াই দেবো পরে, আগে আমরা দিলাম আমরা হবে ধরেন 60 পিক্সেল, দেখি কতটুকু আসে, বেশি লাগলে আমরা পরে দিব। আর উইথ যেটা হবে, উইথ এটাও বললাম ধরেন আছে 80 পিক্সেল, দেখি এই জন্য কি আসে আসলে। হাইট উইথ বললাম, দেন একটা কালার বলে দিই, ব্যাকগ্রাউন্ড কালারটা হবে আমাদের লাল কালারের, ব্যাকগ্রাউন্ড কালার হবে রেড কালারের, রেড। সেভ করলাম, তাহলে এই যে লাল একটা চলে আসছে, বাট এটা আরেকটু বড় করা যেতে পারে। তাহলে আমাদের এটাকে হয়তো 60 না বলে এটা 100 পিক্সেল বলে দিই, 100 বাই 100 বলি, দেখি কি আসে। তাহলে এই লাল কালারের একটা সার্কেল আসছে আমাদের, না সরি আমাদের একটা রেক্টাঙ্গেল, মানে এটাকে বলে স্কোয়ার আসছে, তাই তো? এখন এটাকে আমার নিতে হবে মাঝখানে, আর একটা ভাবে সেটা গোল করতে হবে। তাহলে আমরা তো হাইট উইডথ দিয়ে কি করলাম, একটা স্কোয়ার সাইজের শেপ নিয়ে আসলাম, 100 বাই 100 পিক্সেলের একটা স্কোয়ার শেপ নিয়ে আসছে, বাট একটা সার্কেল করবো কিভাবে? তাহলে দেখেন এটা কিন্তু সার্কেল করার জন্য একটা টেকনিক অলরেডি আমরা দেখছি, আমাদের মনে আছে কিনা, আমরা একটা অপশন দেখছিলাম যার নাম ছিল বর্ডার রেডিয়াস, মনে পড়ে? কিছুক্ষণ আগে দেখছিলাম বর্ডার রেডিয়াস, যেটা দিয়ে কি করা যায়, এই যে পাশ গুলোকে আমরা এটাকে রাউন্ড করতে পারি। আর আমি যদি বর্ডার রেডিয়াস প্রপার্টি এখানে ইউজ করি, তার মানে আমার কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসগুলো ইউজ হবে কাজ করতে যায়। আমি এখানে লিখে দেই বর্ডার রেডিয়াস। এই বর্ডার রেডিয়াস এর ক্ষেত্রে আমরা বলেছিলাম যে বর্ডার রেডিয়াসটাকে আমরা দুই ভাবে ইউজ করতে পারি। একটা বলতে পারি যে কত পিক্সেল, সেটা বলে দিতে পারি যে কত পিক্সেল আমি চাই এই কণাগুলো হবে। আর একটা কাজ করতে পারি, পার্সেন্টেজ বলে দিতে পারি, কত পার্সেন্ট চাই। তাহলে যখন আমি বর্ডার রেডিয়াসটাকে 50% বলে দিব, 50%, তাহলে কোনো একটা স্কোয়ার শেপকে যখন আমি বর্ডার রেডিয়াস 50% বলে দিব, এটা কিন্তু সার্কেল হয়ে যাবে। দেখেন হয় কিনা, সেভ দিলাম, দেখেন একটা সার্কেল হয়ে গেছে। তাহলে বর্ডার রেডিয়াস যদি 50% করে দেন, তাহলে স্কোয়ারটা কি হয়ে গেল, একটা সার্কেল হয়ে গেছে। এই যে একটা সার্কেল পেয়েছি আমি এখন, এই সার্কেলটা আমার কি করতে হবে এখন, মাঝখানে নিয়ে আসতে হবে। তাহলে আমাদের কাজ শেষ। এই মাঝখানে নিয়ে আসতে গেলে আমাদের কি করতে হবে, এটা নিয়ে আসতে হবে কার মাঝখানে বলেন তো? এই গ্রিনের মাঝখানে না? গ্রিনটা তো তার প্যারেন্ট, তাই তো? এই গ্রিনটা হচ্ছে আমাদের প্যারেন্ট ডিপ, আর এটা ছিল চাইল্ড ডিপ, এটা আন্ডারে আছে এটা। তাহলে আমি এই গ্রিনের মাঝখানে এই চাইল্ডটাকে নিয়ে যাব।
এটা করার জন্য খুব সিম্পল একটা কমান্ড আছে, যে আমরা এই গ্রিন যেই আমাদের বক্সটা ছিল, এই বক্সে যে বলবো যে আমাদের ডিসপ্লে নামে একটা অপশন আছে। আর ডিসপ্লে যদি আমরা বলি যে ফ্লেক্স, অ্যালাইন আইটেম নামে একটা অপশন আছে। অ্যালাইন আইটেম দেখি কাজ করে কি। অ্যালাইন আইটেম, অ্যালাইন আইটেম বললাম হচ্ছে আমাদের, অ্যালাইন আইটেম বলবো সেন্টার। অ্যালাইন আইটেম সেন্টার বলে দিই, দেখেন কি আসে, এটাকে এই দিকে সেন্টার আসছে। সেন্টার আসছে কোন দিকে বলেন তো? উপরে নিচে সেন্টার আসছে, বাট আমার তো মাঝখানে যায় নাই। মাঝখানে গেছে, ওর একদিক থেকে মাঝখানে গেছে। দেখেন একটা বক্সের মাঝখানে যাওয়া মানে কি, ডানে বামে উপরে নিচে সে মাঝখানে গেছে, বাট এই ডানে বামে কিন্তু মাঝখানে যায় নাই। তাহলে অ্যালাইন আইটেমের কাজ হচ্ছে উপরে নিচের মাঝখানে নিয়ে আসছে। এখন আমি চাই যে এদিক থেকেও মাঝখানে আসুক, মানে এই পজিশনটায় আসুক একদম মাঝখানে। অ্যালাইন আইটেম দিলে এই কাজটা হয়েছে। এরপর আমাকে বলতে হবে আরেকটা প্রপার্টি, যেটা নাম হচ্ছে জাস্টিফাই কন্টেইন। এই জাস্টিফাই কন্টেন্ট দিয়ে যদি বলি সেন্টার, তাহলে কি হবে, এই দিক থেকেও মাঝখানে যাবে। দেখি হয় কিনা, সেভ দিলাম। দেখেন এখন কিন্তু সার্কেলটা একদম সেন্টারে চলে আসছে আমাদের। তার মানে দুইটা জিনিস দিয়ে আমরা এটাকে কন্ট্রোল করলাম। একটা বললাম যে অ্যালাইন হবে সেন্টার, অ্যালাইন আইটেম, সেটা কি হলো, উপরে নিচ থেকে সেন্টার হয়েছিল। আর যখন বললাম জাস্টিফাই কন্টেন্ট, তখন আমার কি ডানে বাম দিকে সেন্টার হয়েছিল। তাহলে এখন কিন্তু আমরা একটা পতাকার শেপ দেখতে পাচ্ছি। আউটারে একটা গ্রিন কালারের আমাদের একটা বাউন্ডারি, তার ভিতরে রেড কালারের একটা সার্কেল। তাহলে আপনি কিন্তু চাইলে সিএসএস দিয়ে আমরা এটা বানাই ফেললাম। তাহলে আমরা সিএসএস ইউজ করলাম। তাহলে আমরা আজকে কি কি প্রপার্টি দেখলাম? আমরা দেখলাম যে সিএসএস এর ব্যাকগ্রাউন্ডে আমরা ছবি ইউজ করতে পারি, যেটা আমরা গত ক্লাস দেখছিলাম যে ব্যাকগ্রাউন্ডে শুধু কালার ইউজ করা যায়, সলিড কালার। বাট আমরা দেখলাম যে ব্যাকগ্রাউন্ডে যদি চাইতাম যে পতাকার ব্যাকগ্রাউন্ড একটা ছবি থাকবে, সেটাও পসিবল ছিল। তাহলে এখানে আমরা কি করতাম, যে ব্যাকগ্রাউন্ড কালার না দিয়ে বলতাম ব্যাকগ্রাউন্ড ইমেজ, দেন আমরা একটা ইমেজ ইউজ করতে পারতাম ব্যাকগ্রাউন্ডে। এরপর আমরা দেখলাম যে ব্যাকগ্রাউন্ডের ইমেজটাকে আমরা সেন্টারে নিতে পারি বা ডিফারেন্ট কাজগুলো করতে পারি, এটা নিয়ে কথা বললাম। নেক্সট আমরা বর্ডার নামে একটা প্রপার্টি দেখলাম, যে আমরা চাইতে এটা বর্ডার দিতে পারি। এখন যে এই পতাকার চারদিকে একটা বাউন্ডারি চান বা বর্ডার চান, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলেই এখানে বর্ডার প্রপার্টিটা ইউজ করতে পারেন, বর্ডার। এবং বর্ডারের ক্ষেত্রে বলছিলাম শর্টকাট নোটেশন কি ছিল, একসাথেই সবগুলা বলা যায়। প্রথমেই বলতে হয় যে বর্ডারের উইথ কতটুকু হবে। তাহলে আমি যদি বলি যে উইথ হবে 2 পিক্সেল। এরপরে আমাকে বলতে হয় সলিড হবে কিনা বা ডটেড হবে কিনা, তাহলে আমরা বললাম সলিড, যে আমাদের সলিড বর্ডার হবে। এরপর বলতে হয় কোন কালারের বর্ডার হবে, যে বললাম যে বর্ডার হবে হচ্ছে ব্ল্যাক কালারে, তাহলে যদি লিখে দিই ব্ল্যাক, তাহলে কি হবে দেখেন, ব্ল্যাক কালারে 2 পিক্সেলের একটা সলিড বর্ডার আপনি দেখবেন যে এই পতাকার চারদিকে চলে আসছে। ছোট্ট একটা কালো কালারের বর্ডার দেখা যাচ্ছে চারদিকে। 2 না দিয়ে যদি বেশি দেই তাহলে এটা ভালো বোঝা যাবে। 10 দিয়ে দেই, তাহলে দেখবেন যে মোটা একটা বর্ডার দেখা যাচ্ছে পুরো পতাকার চারদিকে। তাহলে এটাই হচ্ছে বর্ডার। তাহলে আমরা বর্ডার কিন্তু ইউজ করতে পারি এখন। তাহলে বর্ডার প্রপার্টি পরে আমরা দেখলাম যে প্যাডিং দেওয়া যায়। প্যাডিং মানে কি ছিল, যে কোন একটা এলিমেন্টের উপরে নিচে ডানে বামে কতটুকু ফাঁকা রাখবো সেটা প্যাডিং দিয়ে কন্ট্রোল করতে পারি। এরপরে ছিল মার্জিন। মার্জিন মানে কি ছিল, যে একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্টের মাঝখানে কতটুকু গ্যাপ দিব। যেমন এই যে পুরা পতাকা দেখতে পাচ্ছি, এই পতাকার উপরের দিকে যদি ফাঁকা চাই আমি, যে পতাকাটা আরেকটু নিচের দিকে দেখা যাবে, উপরের দিকে একটু বেশি ফাঁকা দিয়ে নিচের দিকে আসবে, তার মানে আমাকে কি করতে হবে বলেন তো? আমাকে কিন্তু মার্জিন চেঞ্জ করতে হবে, তাই না? আমাকে মার্জিন চেঞ্জ করতে হবে, যে টপে একটু মার্জিন দিতে হবে, লেফটে একটু মার্জিন দিতে হবে। তার মানে এটা হচ্ছে আমার মার্জিনের কাজ, যে উপরে নিচে ডানে বামে ফাঁকা জায়গাটা বাড়ানো। আর আমি যদি এরকম চাই, যে ধরেন আমি এই যে সার্কেলটা দিচ্ছি, যে এই যে আমাদের সার্কেলটা কোথায় আছে, এই গ্রিনের ভিতরে আছে। এখন আমি যদি চাই যে সার্কেলের এবং এই গ্রিনের এই মাঝখানে যে অংশটা, এটা একটু বাড়াইতে চাই, তাহলে কি দিয়ে করব? এটা প্যাডিং দিয়ে করতে হবে। মানে যদি টেক্সট টাইপের হয় তাহলে আমরা প্যাডিং দিয়ে এলিমেন্টের রেসপেক্টে করবো। আর যদি আমরা আউটার চিন্তা করি যে এটা একটা বক্স, এই বক্সের উপরে একটু ফাঁকা বেশি চাই, যেমন আর আমি যদি বলে দিই এখানে উপরের দিক থেকে ট্রাই করি, এখানে যদি বলে দিই আমাদের মার্জিন টপ, যেহেতু উপরের দিকে শুধু চাও, টপ বলে দিলাম 30 পিক্সেল। তাহলে কি হবে দেখবেন পতাকাটা একটু নিচের দিকে নেমে আসছে। সেভ দিলে পতাকাটা দেখেন উপরের দিকে একটু ফাঁকা জায়গা বেশি দিয়ে নিচে চলে আসছে। এটা মার্জিন দিয়ে আমরা কন্ট্রোল করতেছি। তাহলে যখন আমরা একটা এলিমেন্ট থাকবে, ছবি থাকবে অথবা লেখা থাকবে, তখন যদি তার চারপাশে জায়গা চাই, তাহলে আমরা সেটা করবো হচ্ছে প্যাডিং দিয়ে। তাহলে প্যাডিংটা অলওয়েজ কাজ করবে হচ্ছে বর্ডারের ভিতরে, আর মার্জিনটা কাজ করবে বর্ডারের বাইরে। জাস্ট এটুকু খেয়াল করলে আমরা প্যাডিং এবং মার্জিন ইউজ করতে পারবো। নেক্সট আমরা ডিভ নিয়ে কাজ দেখলাম, যে আমরা ডিভিশন ওয়াইজ কি করতে পারি, একটা ওয়েবসাইটকে অনেকগুলো সেগমেন্টে ভাগ করতে পারি। হেডার সেগমেন্ট, ফুটার সেগমেন্ট, বডি সেগমেন্ট, এইভাবে সেগমেন্ট ওয়াইজ ডিভাইড করে আমরা কি করতে পারি, একটা ওয়েব পেজের স্ট্রাকচার বানাইতে পারি। তাহলে আমরা আজকে এটুকু পর্যন্তই রাখি। নেক্সট ক্লাসে হয়তো আমরা আরো কিছু কন্টেন্ট দেখবো ইনশাল্লাহ। তাহলে আমরা যারা ক্লাস করতেছি আমরা একটু প্র্যাকটিস করবো বাসায়, ঠিক আছে? যেগুলো দেখছি এই টাইপের জিনিসগুলো প্র্যাকটিস করবেন, যে সিএসএস দিয়ে আমরা আসলে এটুকু করতে পারি কিনা যেগুলো দেখছি।